হুম, 3 নম্বর চ্যাপ্টার শুরু করছি, হ্যাঁ? চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3 হচ্ছে সয়েল স্ট্রাকচার প্লাস ক্লে মিনারোলজি প্লাস সয়েল ক্লাসিফিকেশন। মেইন চ্যাপ্টারটা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন, যেটা আশা করছি আজকে একটুখানি শুরু করিয়ে দেবো। এর নেক্সট ক্লাসে গিয়ে চ্যাপ্টার 3ও শেষ হয়ে যাবে। আর আজকে সয়েল ক্লাসিফিকেশন পড়ার আগে তার কিছু ছোট্ট পাঠ করতে হয়, সেটা হচ্ছে সয়েল স্ট্রাকচার আর ক্লে মিনারোলজি, এইটা আজকে পড়িয়ে দেবো। আর সয়েল ক্লাসিফিকেশন জাস্ট একটু শুরু করে দেবো, এর পরের দিন মেনলি ক্লাসিফিকেশন পড়িয়ে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 3। এর পরের চ্যাপ্টারগুলো ছোট ছোট চ্যাপ্টার, মানে আশা করি খুব তাড়াতাড়ি আমাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো চ্যাপ্টার 3 থেকে যেটা দু টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে এই ক্লে মিনারেল আর সয়েল স্ট্রাকচার থেকে এই যে ইলাইট নাম শুনলেন, ইলাইট প্লাস মন মনিডোলাইট, এইগুলো কোশ্চেন আছে কিছু টুকটাক। আর একটা ক্লাসিফিকেশন থেকে সয়েলের ক্লাসিফিকেশন করতে হয়, যে ধরুন ক্লে স্যান্ড সয়েল না স্যান্ডি ক্লে, এরকম বিভিন্ন বিভিন্ন যে সয়েলের নাম আছে, সেই সব সয়েলগুলোকে আমাদের ক্লাসিফিকেশন করতে হয়। তো এরকম দু টাইপের কোশ্চেন আছে, আশা করি সয়েল ক্লাসিফিকেশন সবাই হতে পারে। আর যদি না পারে আমি ভালোভাবে শিখিয়ে দেবো কিভাবে ক্লাসিফিকেশন করতে হয়, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকে মেনলি সয়েল স্ট্রাকচার থেকে। তো সয়েল এটাই তো প্লাস্টিসিটি ইন্ডেক্সের চারটা আছে না? প্লাস্টিসিটি ইন্ডেক্স চ্যাপ্টার 2 এ শেষ হয়ে গেছে। না না, ওই চারটা যেটা আছে সিএল এমএল যে প্লাস্টিসিটি চারটা আছে চার্ট, একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লাসিফিকেশনে গিয়ে পড়বো আমরা। হ্যাঁ, ওটাই বলছি। তাহলে আমরা ইন্ডেক্স যেটা নয়। দেখে নিয়েছি যে একটা সয়েল থাকতো, সেই সয়েলটা আমরা চ্যাপ্টার 2 থেকে কি করেছি, আমরা তার ফেজ ডায়াগ্রাম আঁকাটা শিখেছি। ফেজ ডায়াগ্রামটা আমরা কেন আঁকি, কারণ সয়েলটাকে আমরা যাতে প্রপারলি আমরা তার অ্যানালাইসিস করতে পারি এবং তার বিভিন্ন প্রপার্টিসগুলোকে যাতে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি, সেই জন্য তার যেটা সয়েল ম্যাট্রিক্স ছিল, সেখান থেকে আমরা ফেজ ডায়াগ্রামে নিয়ে গিয়েছিলাম সয়েলটাকে। এবার এই ফেজ ডায়াগ্রামে আমাদের যে তিনটে পার্ট, একটা হচ্ছে এয়ার বা ভয়েড, একটা আমাদের তার মধ্যে হচ্ছে ওয়াটার থাকে, আর আরেকটা হচ্ছে সলিড পার্ট। এইগুলোকে যদি আমরা মিনারেল স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা যদি দেখি, মানে তার সয়েলগুলোর একদম অনুবীক্ষণিক জায়গাতে যদি চলে যায়, তাহলে সয়েলটার জেনারেলি 3 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, ঠিক আছে? 3 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। একটা হচ্ছে কোর্স গ্রেন স্ট্রাকচার, এগুলো খুব ইজি জিনিস, যা একটু মুখস্থ করা, সেরকম অতটা কিছু বোঝার জিনিস নেই এখানে। একটা কোর্স গ্রেন স্ট্রাকচার, দুই হচ্ছে আমাদের হানিকম স্ট্রাকচার, আর তিন হচ্ছে আমাদের সকুলেন্ট অ্যান্ড ডিসপার্স স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে আমাদের যে সয়েলটা যেটা রইলো, সয়েলটা আমরা চ্যাপ্টার 2 তে তার ফেজ ডায়াগ্রাম করেছিলাম। সেই ফেজ ডায়াগ্রামের মধ্যে আমরা দেখেছিলাম যে 3 রকম পার্টিকেল থাকে, একটা সলিড, একটা লিকুইড, আর একটা হচ্ছে গ্যাসিয়াস। এবারে এইগুলোকে যদি আমরা আণুবীক্ষণিক যন্ত্রে দেখি, তাহলে দেখবো যে এই যে সলিড পার্টিকেল গুলো রয়েছে, সেইগুলো তো সয়েলের মধ্যে কোনো না কোনো বন্ড করে বা কোনো রকম ভাবে তাদের মধ্যে ওরিয়েন্টেশন আছে সলিড পার্টিকেলের। সেই ওরিয়েন্টেশন গুলো আমরা 3 ভাগে জেনারেলি ভাগ করি, একটা কোর্স গ্রেন স্ট্রাকচার, একটা হানিকম স্ট্রাকচার, একটা প্রপার্লি বা ডিফিউজ স্ট্রাকচার। জাস্ট এই ডেটাটা মনে রাখা। এবার এক এক করে আমরা এই 3 রকমের স্ট্রাকচার পড়বো, আর তাদের আমাদের প্রপার্টিজ গুলো জানবো, যেগুলো কোন সয়েলের ক্ষেত্রে কোনটা হয়, কিরকম মনে রাখতে হয়। এই বন্ধ হলো। এবার হুম, এরপর হচ্ছে আমাদের যে এই যে 3 রকমের স্ট্রাকচার পেলাম আমরা, একটা হচ্ছে কোর্স গ্রেন স্ট্রাকচার, সিজি এখানে এসটিএল লিখে দিচ্ছি। দুই হচ্ছে হানিকম স্ট্রাকচার, আর তিন ছিল ফ্লকুলেন্ট অ্যান্ড ডিসপার্স। এই এই স্ট্রাকচারগুলোকে মেনলি ভাগ করা হয় যার উপর, সেটা হচ্ছে তাদের উপর কি ফোর্স কাজ করছে তার উপর ডিপেন্ড করে এই 3 রকম সয়েলে ভাগ করা হয় স্ট্রাকচারগুলোকে। তাহলে মেনলি কি, মেনলি সয়েল একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আমরা 3 ভাগে ক্লাসিফিকেশন করছি, কোর্স গ্রেন, হানিকম আর ফ্লকুলেন্ট অ্যান্ড ডিসপার্স। সেটা কার উপর বেসিসে করছি, বেসিস হচ্ছে ফোর্সেস ইন সয়েলের উপর, যে ওই স্ট্রাকচারে কিরকম ফোর্স কাজ করছে তার উপর ডিপেন্ড করে আমরা
3 রকমের ভাঙছি। তাহলে কি কি ফোর্স কাজ করে একটা সয়েলে? 2 রকম। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে যেটা হচ্ছে গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা কাজ করে। আর একটা হচ্ছে আর সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি? আমরা জানি যে কোনো বস্তুকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে, তার নিজের ওয়েটের জন্য নিচে পড়বে সেন্টারের দিকে। এই যে নিজের ওয়েটের জন্য যেটা পড়ছে, কার জন্য মেনলি পড়ছে? গ্র্যাভিটির জন্য। তাহলে সেই ফোর্সটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এটা তো আসলে বুঝতে কোনো অসুবিধা নেই, নাম থেকে বোঝা যাচ্ছে। আর সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে আমাদের যখন যে কোনো পার্টিকেল আছে, সেই পার্টিকেলগুলোর সারফেসে আমাদের বিভিন্ন যে চার্জ, ধরুন পজিটিভ নেগেটিভ যে চার্জগুলো হয়, সেই চার্জগুলোর জন্য আমাদের যে ওই পার্টিকেলটা সারফেসে যে ফোর্সটা কাজ করে, মেনলি সারফেসে ফোর্সটা কাজ করে। আমি এই জন্য এখানে একটা অ্যারো দিয়ে দিচ্ছি। এইখানে অ্যারোতে গ্র্যাভিটেশনাল ফোর্সে অ্যারোটা নিচের দিকে, মানে কি গ্র্যাভিটির জন্য পার্টিকেলটা নিচে যাচ্ছে। সারফেস ইলেকট্রিক্যাল ফোর্সে কি হচ্ছে, আমার সারফেসের উপর ফোর্সটা কাজ করছে। এখানে অ্যারোটা দিয়ে দিই। কেন কাজ করছে? কারণ এখানে যে চার্জ পার্টিকেল গুলো থাকে বা মিনারেল গুলো থাকে তার জন্য এটা ডিপেন্ড করে। তাহলে জেনারেলি যেটা দেখা যায় যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সাইজের উপর ডিপেন্ড করে। ডিপেন্ডস অন সাইজ। এবার একটা বেসিক জিনিস আমাকে বলুন সবাই, যে একটা পার্টিকেলের যদি সাইজ বড় হয় তাহলে তার গ্র্যাভিটেশনাল ফোর্স বড় হবে না কম হবে? মানে বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। মানে যে যত ভারী হবে সে তত তাড়াতাড়ি নিচে পড়বে। তাহলে ডি যত বাড়বে, মানে ডাই অফ পার্টিকেল যত বাড়বে, জিএফ গ্র্যাভিটেশনাল ফোর্স তত বাড়বে। কোনো ইস্যু নেই। সিমিলারলি যখন দাঁড়ান, এখানে একটা লাইন ছিল, সিমিলারলি যখন সারফেস ইলেকট্রিক্যাল ফোর্সের ক্ষেত্রে কি হয়, যে আমার সাইজটার উপর ডিপেন্ড অবশ্যই করে। যখন ডি আমার ছোট হবে তখন সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স আমার বাড়বে। এখানে একটু কনফিউশন তৈরি হলো, তাই তো? হ্যাঁ, দাঁড়ান, এটাকে একটু ভেঙে লিখে দিই তাহলে এবার কনফিউশনটা। সারফেস এরিয়া বাড়বে, ফলে সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স বাড়বে। হ্যাঁ স্যার, এবার বুঝছি। দাঁড়ান এবার এক সেকেন্ড ধরুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ একটু কাজ করছি, যদি বলুন কি ব্যাপার। হ্যাঁ স্যার, হলে কালকে তাহলে একটু ফোন করুন সকালে, ঠিক আছে? ঠিক। হ্যাঁ দাঁড়ান, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ এখানে। তাহলে আমার কি বললাম, ডি যত বাড়বে, ডি মানে পার্টিকেলটা যত ছোট হবে তার সারফেস এরিয়া বাড়ছে। কিভাবে বাড়ছে একটু বলতে পারবে? এই যে আমি লিখলাম, আমার ডি যত কমবে, মানে পার্টিকেলটা যত ছোট হবে তার সারফেস এরিয়া বাড়ছে। কিভাবে হচ্ছে এটা, মানে কেউ যদি বলতে পারে একটু ভালো হয়। ট্রাই করুন, কোনো অসুবিধা কিছু নেই। সারফেস এরিয়া মানে হচ্ছে আমার মানে সিমেন্টের, যেমন যদি সিমেন্ট আর এগ্রিগেট যদি আমি করি, সিমেন্টের পার্টিকেল ছোট, হুম। তাহলে সেই 1 কেজি সিমেন্ট দিয়ে আমি বেশি এরিয়া কভার করতে পারবো, কিন্তু সেই তুলনায় 1 কেজি পাথর দিয়ে আমি কম এরিয়া কভার করতে পারবো, সেই জন্য তার সারফেস এরিয়াটা বেশি। হ্যাঁ মানে জিনিসটা আপনি ঠিক বলেছেন, কিন্তু বেসিক যেটার উপর ডিপেন্ড করে বললেন সেই জিনিসটা একটু ভুলে গেল। আপনি ওয়েটের উপর ডিপেন্ড করে বললেন। হ্যাঁ স্যার, এটা স্পেসিফিক যেটা হয়, সারফেস এরিয়া। এটা জিনিসটা হয় মেনলি হয় ভলিউম কনস্ট্যান্টটা হয়। তাহলে এটা আমি এবার ভেঙে বলে দিচ্ছি। অভি যেটা বললো ওটা আমি একটু ভেঙে বলে দিচ্ছি। আমি দুটোই 1 লিটারের জার নিলাম। একটাতে গ্রাভেল ভরলাম, যেটা অভিক বললো এগ্রিগেটের ক্ষেত্রে। আর একটাতে আমি বালি ভরলাম। সেম ভলিউম কিন্তু। যে কোনো জিনিসের যখন সয়েল বা এসবে কম্পেয়ার করবেন না, সবসময় ভলিউম দিয়ে বলবেন, জিনিসটা বুঝতেও সুবিধা হয়। কারণ 1 কেজি বললে কি হয়, মানে আলটিমেটলি আপনি 1 কেজি বালি 1 কেজি নিয়ে তো আমি ভয়ের থেকে
ডিফাইন করতে পারি না, কারণ ভয়েডের হ্যাঁ ওয়েট কি হয়, জিরো, এয়ারের ওয়েট জিরো। জিরো। সেই জন্য হুম। ওয়েটের কম্পেয়ারটা আমরা করতে পারি না, আমাদের কম্পিট করতে হলে ভলিউমে করতে হয়, কারণ আমার এয়ারের ভলিউম আছে, ঠিক আছে? তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে আর ভাবুন, আমার সেই আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, কি পড়েছিলাম, একটু রিভিশন করি। সাইজ অফ ওয়ান ভয়েড কোথায় বড় কোথায় ছোট, কোর্স সবাইকে গ্রেন্ডে বড় বলতে হয়। হবে। সাইজ অফ ওয়ান ভয়েড কোর্সগ্রেন্ডে এখানে বলা হয়। বড়, এখানে ছোট। 2 নম্বরে কি ছিল, সাইজ অফ ওয়ান ভয়েডের পর নাম্বার অফ ভয়েড কোথায় বড় কোথায় ছোট। এটা ছোট। কোর্স স্যার গ্রেনে কোর্স গ্রেনে ছোট, কম আর এটা বড়। ফাইন গ্রেনে বেশি স্যার। ফাইন গ্রেনে তাহলে বেশি এগুলো হয়। ক্লিয়ার হয়ে গেছিল। তাহলে ভলিউম অফ টোটাল ভয়েড কোথায় বড় কোথায় ছোট। ফাইন গ্রেনে বেশি কোর্স স্যার, গ্রেন্ডে কোর্স ছোট। গ্রেনে কম। বাহ, ভালো রিভিশন ফাইন করেছো। গ্রেনে বেশি, কোর্স গ্রেনে কম। এবার 4 নম্বর পয়েন্ট, যেটা আমার কাজে লাগবে এবার, নাম্বার অফ পার্টিকেল কোথায় বড় কোথায় ছোট। কোর্স গ্রেনে কম আর ফাইন কোর্স কোর্স গ্রেনের গ্রেনে ক্ষেত্রে কম হয়, বেশি। ফাইন হুম। গ্রেনে বেশি। এই জিনিসটা আমরা একদম পড়িনি আগে, কিন্তু আগে ভয়েড দিয়ে পড়েছিলাম, নাম্বার অফ ভয়েড দিয়ে, এখন পড়ছি নাম্বার অফ পার্টিকেল দিয়ে। সিমিলারলি হবে সেটাই, তাই তো? এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, আমি এখানে লিখে দিলাম। তাহলে আমার যেহেতু, যদি নাম্বার অফ পার্টিকেল, আমরা সারফেস এরিয়া বলতে কি বুঝি, নর্মাল একটা কোনো জিনিসের, ধরুন একটা ফুটবল আছে, ফুটবলের সারফেস এরিয়া বলতে কি, আমি যদি ফুটবলটাকে কেটে ফ্ল্যাট করে দিই, তাহলে যেটুকু এরিয়া কভার করে সেটা তার সারফেস এরিয়া, তাই তো? মানে একটা, ধরুন এখানে একটা ফুটবল আছে, আর যে কোনো পার্টিকেল, তার সারফেস এরিয়া বলতে কি বুঝি আমরা, ফুটবলটা মাঝে কেটে দেবো, দিয়ে আমি যেটাকে এখানে যদি আমি ছড়িয়ে দিই, ছড়িয়ে দিলে যেটুকু এরিয়া কভার করলো আমার, সেটা হচ্ছে আমার সারফেস এরিয়া, ঠিক আছে? কোনো কনফিউশন নেই। সারফেস এরিয়া বোঝার এটাই বেস্ট অপশন। কোনো রাউন্ড শেপ যদি হয়, তাহলে সেটাকে আমরা কেটে ছড়িয়ে দেবো, যতটা এরিয়া কভার করলো সেটা তার সারফেস এরিয়া। বা আমরা বুঝতে পারি যে আমি যদি ওই বস্তুটাকে আমি যদি জলে ডোবাই, তাহলে যতটা এরিয়া জলে আমার ভিজলো সেটা তার সারফেস এরিয়া। মানে বিভিন্ন টার্ম দিয়ে আপনি সেটাকে বুঝতে পারেন। তাহলে আমার এবার বলুন যে এইখানে তো কোর্স গ্রেন সয়েলে নাম্বার অফ পার্টিকেল বেশি, আর ফাইন গ্রেনের নাম্বার অফ পার্টিকেল কি হলো, সরি, কোর্স গ্রেন সয়েলে নাম্বার অফ পার্টিকেল কম, ফাইন গ্রেন সয়েলে নাম্বার অফ পার্টিকেল বেশি। এবার আমি যদি একটা পার্টিকেলের নিই, একটা পার্টিকেলের 5 নম্বর পয়েন্ট, একটা পার্টিকেল সারফেস এরিয়া কোথায় বেশি কোথায় কম। কোর্স কোর্স গ্রেনের গ্রেনে ক্ষেত্রে বেশি এটা আর বেশি। ফাইন গ্রেনে কম। ফাইন গ্রেনে কম। ওয়ান পার্টিকেল সারফেস এরিয়া। এবার লাস্ট হচ্ছে ওভারঅল সারফেস এরিয়া কোথায় বেশি কোথায় কম। ফাইন গ্রেনের ক্ষেত্রে বেশি হবে, যেহেতু নাম্বার অফ ফাইন পার্টিকেল। কোর্স গ্রেনে গ্রেনে বেশি, কম, কোর্স ফাইন গ্রেনে গ্রেনে কম। বেশি। কেন? কারণ এইখানেই হচ্ছে ওয়ান পার্টিকেল সারফেস এরিয়াটা তো ঠিক আছে, কিন্তু নাম্বার অফ পার্টিকেলটা মাছ 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 গ্রেটার মাছ দেন। বেটার। একদম, এগুলো ভুললে চলবে না, তাহলে কিন্তু হবে। তাহলে ওয়ান পার্টিকেলের ক্ষেত্রে আমরা যেটা সারফেস এরিয়া বলি, আমরা যখন অনেকগুলো পার্টিকেল নিই সেটাকে আমরা বলি স্পেসিফিক সারফেস এরিয়া। লিখে দিচ্ছি। যদি আমরা কোনো কোশ্চেনে বলি সারফেস এরিয়া অফ ওয়ান পার্টিকেল, তাহলে কোস গেনের বেশি হবে, ফাইন গেনের কম হবে। স্পেসিফিক সারফেস এরিয়া যখন বলবো, তখন কোস গেনের কম হবে, সারফেস ইয়ের বেশি হবে। তাহলে স্পেসিফিক সারফেস এরিয়া কি, সারফেস এরিয়া অন কনস্ট্যান্ট ভলিউম। এখানে যেটা লিখেছি, এখানে একটা এস আমাকে যোগ করতে হবে, আর যদি এস না যোগ করি তাহলে কিন্তু এটা হবে না। পড়েছেন এই কথাটা, স্পেসিফিক সারফেস এরিয়া কোন চ্যাপ্টারে পড়ি বলুন তো বেশি? ফ্লুইডে। ফ্লুইডে দেখবেন পরে সেইখানে সবসময় বলে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট স্পেসিফিক মাস, স্পেসিফিক, এইসব দেখবেন পড়বেন ফ্লুইডে। তাহলে এই জিনিসটা মনে থাকবে আমাদের, যখন স্পেসিফিক সারফেস এরিয়া বলবো তখন একটা কনস্ট্যান্ট ভলিউম নেবো, সেখানে আমি কম্পেয়ার করবো। তাহলে স্পেসিফিক সারফেস এরিয়া আমার, তাহলে এখানে বুঝে গেলাম ডি যত ছোট হবে, পার্টিকেলের সাইজ যত ছোট হবে, তার স্পেসিফিক সারফেস এরিয়া তত বাড়বে, কারণ ভলিউম কনস্ট্যান্ট। তাহলে নাম্বার অফ পার্টিকেল বেশি, সেই জন্য তার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি। এটা কিন্তু সব চ্যাপ্টারে সয়েলে লাগবে, কনফিউশন যেন না হয়। যেমন আমাদের ভলিউম অফ ভয়েড ফাইন জ্ঞানে কেন বেশি, এটা যেন কনফিউশন না হয়, এটাও যেন সেরকম কনফিউশন যেন না হয়, ঠিক আছে? তাহলে ডি যত ছোট, তার স্পেসিফিক সারফেস এরিয়া তত বেশি। তাহলে এবার বলুন, যত সারফেস এরিয়া বেশি হবে তার তত
সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স বেশি হবে, পাতি কথা একদম, তাই তো? সারফেস এরিয়া বেশি মানে বেশি সারফেসে তার ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করছে। তাহলে এটা ক্লিয়ার হলো তো এই লাইনটা, 1 নম্বর পয়েন্টটা? হ্যাঁ কোনো ডাউট নেই হ্যাঁ তো হ্যাঁ কারোর? না তাহলে এখানে ডিপেন্ড অন সাইজ ছিল, এখানে একটা পয়েন্ট লিখে দেবো, ডিপেন্ড অন, কিসে ডিপেন্ড করে এটা? স্পেসিফিক সারফেস এরিয়া। তাহলে এতক্ষণ আমরা কি কি বললাম, ঝটঝট করে রিভাইজ করে নিই। একটা সয়েলের 3 রকম স্ট্রাকচার থাকতে পারে, একটা কোর্স গ্রেন স্ট্রাকচার, একটা হানিকম স্ট্রাকচার, একটা প্রকুলেন্ট অ্যান্ড ডিসপার্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো মানে কোন সয়েলে কোন স্ট্রাকচার হবে সেটা ডিপেন্ড করে সেই সয়েলে কোন ফোর্স কাজ করবে। তাহলে এবার ফোর্স অফ সয়েল দু রকম হয়, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে আলটিমেটলি গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে, মানে সাইজের উপর ডিপেন্ড করছে, যে পার্টিকেলের সাইজ যত বেশি তত গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি। কিন্তু সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স আমার স্পেসিফিক সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে। তাহলে ডি যত ছোট তার স্পেসিফিক সারফেস এরিয়া তত বেশি, মানে সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স সেই পার্টিকেলে তত বেশি। এখন বন্ধু ক্লিয়ার যেটা বললাম? ডাউট থাকলে বলবেন, কিন্তু এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, তাহলে কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার বলুন, এইখানে আমি যদি এই জিনিসটা একটু মুছে দিই, দুটো সয়েলের মধ্যে কার গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে, কার সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স বেশি হবে? যে দুটো সয়েল আঁকা আছে, কোর্স গ্রেনের বেশি হবে, ফাইন গ্রেনের কম। ঠিক আছে তো যেটা লিখলাম? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই? হ্যাঁ স্যার। তাহলে এইটা মনে রাখবো আমরা, কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে জেনারেলি গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি, সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স কম। আর ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কম, সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স বেশি। ঠিক আছে, আর একটা লাইন এখানে একটু লিখে দিচ্ছি, এটা এমসিকিউ আছে খুব সুন্দর। ডি যত বাড়বে সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া কি হবে? কমবে। কমবে। গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়বে, বাড়বে। পারবে। সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স কমবে। কমবে। এইটুকু মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এবার সয়েল স্ট্রাকচার গুলো পড়ি একে একে। ফার্স্ট কি স্ট্রাকচার ছিল? কোর্স গ্রেন স্ট্রাকচার। কোন সয়েলে দেখা যায়? এগুলো জাস্ট এমসিকিউর জন্য মনে রাখা, কিন্তু মনে রাখতে হবে। পার্টিকেল সাইজ কত হয় জানেন কেউ? এগুলো বলুন, একটু আলোচনা করে পড়ি তাহলে। গ্রেটার দেন, গ্রেটার দ্যান স্যার 4.75 বা 75 মাইক্রন। না একটু ভুল হয়ে গেল, গ্রেভি হলে মনে হয়, আচ্ছা 20। 20 মাইক্রন। তাহলে কোন কোন সয়েল আসবে এর মধ্যে? 20 মাইক্রন থেকে বড় কোন কোন সয়েল? স্যান্ড আসবে স্যার, গ্রেভেল আসবে। স্যান্ড আসবে, গ্রাভেল। স্যান্ডের মধ্যে সব আসবে এক প্রকার, হ্যাঁ। কিন্তু হুম। সিল্ক কোথা থেকে স্যার কোথার মধ্যে সিল্টও হয়? আসবে স্যার, সিল্টও চলে আসবে এর হ্যাঁ, মধ্যে। হুম। সিল্কের সাইজ হচ্ছে 2 মাইক্রন থেকে 75 মাইক্রন। 75 মাইক্রন। হ্যাঁ, তাহলে আমার 20 মাইক্রন থেকে 75 মাইক্রনের মধ্যে সিল্ক তো আসবে। তাহলে এখানে আমরা লিখবো কোর্স সিল্ক অ্যান্ড স্যান্ড অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, কোনো ডাউট নেই তো এটুকু? ঠিক আছে। কোর্স সিল্ক, তারপর স্যান্ড, এবং তারপর যত বড় হ্যাঁ আছে স্যার। গ্রাভেল ট্যাভেল সব তো আসবেই। তাহলে এগুলো মুখস্থ এমসিকিউর জন্য, যে হুম। স্যান্ড গ্রাভেলে কোন স্ট্রাকচার হয়? কোর্স গ্রেন স্ট্রাকচার হয়। কোর্স গ্রেন সয়েল কিন্তু নয়, কোর্স গ্রেন স্ট্রাকচার, কারণ এখানে সিল্ট ঢুকে বসে আছে। সিল্ট তো কোর্স গ্রেন সয়েল নয়, সিল্ট তো স্যার ফাইন গ্রেন সিল্টের সয়েল। কোনো ভাগ আছে মানে 2 মাইক্রন থেকে আছে, 75 মাইক্রনে? এই তো এখানেই জেনে গেলেন আপনি। দাঁড়ান আর একটু পড়িনি, আপনিই বলবেন এবার। ঠিক আছে। স্যান্ডেরও তো ভাগ জানেন, গ্রাভেলেরও ভাগ জানেন। হ্যাঁ গ্রাভেলে কত ভাগ হয়? হ্যাঁ 20 স্যার। mm ভাগ হয় একটা। 4.7 থেকে 20 থেকে 80 পড়া হয় ক্লাসিফিকেশনে গিয়ে। তাহলে এইখানে কোন ফোর্স আমাদের বেশি কাজ করবে আপনাদের আন্দাজে বলুন? দু রকম ফোর্স ছিল, এটা স্যার গ্র্যাভিটিটা মনে হচ্ছে বেশি হয়। তাই তো?
তাহলে এখানে প্রিডমিনেন্ট হচ্ছে, আজকে ফোন করে ডিস্টার্ব করছে, প্রিডমিনেন্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। প্রিডমিনেন্ট মানে হচ্ছে এটা মেজর মানে ম্যাক্সিমাম যে ফোর্সে কাজ করে, তাহলে এটাই মনে রাখবো, প্রিডমিনেন্ট হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এখানে একটা ছোট্ট পয়েন্ট, আমার এই সয়েলগুলো জেনারেলি কোর্স গ্রেন সয়েলের মধ্যে পড়ছে কিন্তু সিল্টে পড়ছে, তাহলে এই সয়েলগুলোর সোয়েলিং সিঙ্কেজ কি হবে, বেশি না কম? তো আন্দাজ করে বলুন, মানে প্র্যাকটিক্যালি ভেবে বলুন। কম হবে স্যার একটু। হ্যাঁ, কম হবে। স্যান্ডের গ্রাভেলে কখনো শুনেছেন সোয়েলিং সিঙ্কেজ হয়? না না না, ক্লিয়ার হয় এগুলো যে। লেস বা ডাজ নট বলাই বেটার, মানে সোয়েলিং সিঙ্কেজ হয় না। তাহলে আমাকে বলুন কম্প্রেসিভিটি কি হবে? কম্প্রেসিভিটি স্যার লো হবে। লো হবে। এত মানে কন্টিনিউ কম কেন? কন্টিনিউ কথা বলতে হচ্ছে না, লো হবে। এগুলো তো আমরা বুঝিয়েছি এর আগে। কমপ্লেক্সিটি কোনগুলোর বেশি হয়, যেগুলোতে ভয়েডের পরিমাণ বেশি থাকে, তাহলে কোড কেনে ভয়েডের পরিমাণ বেশি থাকে, না ফাইন কেনে ভয়েডের পরিমাণ বেশি থাকে? ফাইন গ্রেড। ফাইন কেনে, তাহলে ফাইন কেনে কমপ্লেক্সিটি চান্স বেশি আসবে। এই ক্ষেত্রে সেম, কিন্তু সেম ভলিউম কনস্ট্যান্ট, তাহলে সেইভাবে ভাবতে হবে। আমি লিখে দিচ্ছি এখানে। লেস ভয়েড মানে কখনোই নয় যে সাইজ অফ ওয়ান ভয়েড, ওভারঅল ভয়েড, তাই তো? এটা হয়ে গেল। তাহলে কোর্স গ্রেন স্ট্রাকচার কি কি প্রপার্টি বললাম? একটা পার্টিকেল সাইজ গ্রেটার দেন গ্রেটার দেন 20 মাইক্রন। সেটা কাজে দেখা যায় কোর্স সিল্ডের ক্ষেত্রে, স্যান্ডের ক্ষেত্রে এবং অ্যাভাবের ক্ষেত্রে। এখানে প্রিডমিনেন্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এখানে সোয়েলিং সিঙ্কেজ একদমই দেখা যায় না বা লেস দেখা যায়, কম্প্লেক্সিটি ও লেস। জাস্ট এই দুটো পয়েন্ট বুঝতে হয়ে গেল। এবার পরের পয়েন্টে যাই। পরেরটা হচ্ছে হানিকম স্ট্রাকচার ছিল আমাদের। তাহলে এবার বলুন হানিকম স্ট্রাকচারের সাইজ কোনখান থেকে কোন পার্টিকেল হবে, পার্টিকেল সাইজ। এগুলো পড়েননি আপনারা, মানে যেই পরীক্ষাতে এগুলো আপনাদের পড়া তো উচিত, মানে এগুলো তো এমসিকিউ আসে। 20 মাইক্রন টু 0.2 মাইক্রন। তাহলে কোন কোন সয়েল আসবে এর মধ্যে বলুন? সিল্ট আসবে, ক্লে আসবে। শুধু সিল্ট সিল্ট আসবে, একটা পার্ট ওখানে পড়ে গেছে, তাহলে এখানে কোন ক্লে সিল্ট? আসবে। ফাইন সিল্ট আর ক্লে। এইভাবে মনে রাখতে হবে, শুধু সিল বললে কিন্তু হবে না, সিল্টের একটা পার্ট ওখানে চলে গেছে। ফাইন সিল্ট আর ক্লেও। এবার বলুন এখানে কোন ফোর্স বেশি কাজ করবে? এইটাই স্যার ইলেকট্রিক্যাল যে বন্ড তো দুটো। হ্যাঁ, এই একটু যে ফোর্সটা প্র্যাকটিক্যালি ভেবে বলতে পারতেন যে এরপর আরেকটা নাম আছে, তাহলে সেখানে কোনটা কাজ করবে? এরপরে তো ডিসপাস ফকুলেন্ট আছে, তাই না? তিনখানা পড়েছি হ্যাঁ আমরা। স্যার। তাহলে দুটোই এটা কাজ মনে করবে। রাখার বেস্ট হচ্ছে ইকুয়ালি জিএফ অ্যান্ড সিএফ। সব থেকে বড়টা গ্র্যাভিটেশনাল ফোর্স, মাঝেরটা হ্যাঁ হ্যাঁ স্যার। দুটো ইকুয়াল, আর লাস্টেরটা হলে কি হবে বুঝিয়ে গেলেন। ঠিক আছে তো? এটা মনে রাখা, এগুলো এইভাবেই মনে রাখতে হ্যাঁ হবে। স্যার। তিনটে আছে, একটা কোর গ্রেন স্ট্রাকচার, একটা হানিকম স্ট্রাকচার, একটা ডিসপাস ফ্লাকুলেন্ট। 3 নম্বরকে তো কিছু একটা দিতে হবে। তাহলে প্রথম জনে যদি হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে নেয়, শেষের জন যদি স্টার ইলেকট্রিক নিয়ে নেয়, তাহলে মাঝের জন দুটোই নেবে। আমি এইভাবেই মনে হয়, জাস্ট এগুলো মনে রাখতে হবে, এইভাবেই মনে রাখতে হবে এগুলোকে। জাস্ট এগুলো একটা করে এমসিকিউ আছে। ইকুয়ালি এই দুটো প্রিমিডিয়ামে কাজ করে। তাহলে এইগুলো কেমন দেখতে হয়, হানিকম স্ট্রাকচার কেমন দেখতে হয়? আন্দাজ আছে কারণ হানিকম স্ট্রাকচার কেমন দেখতে হয়? স্যার কংক্রিটে দেখেছি স্যার সেই হানিকম। কংক্রিটের হানি কম্বিং হ্যাঁ যেরকম স্যার হ্যাঁ ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই একই জিনিসটা। এটা সয়েল স্ট্রাকচার একটু মানে গুছিয়ে সুন্দর থাকে এগুলো। এই হানিকম স্ট্রাকচারে দুটো সিস্টেম হয়। একটা হচ্ছে যখন স্ট্রাকচারটা, মানে এটা কি বলবো, এটা হচ্ছে ভাঙেনি, যখন নট ব্রোকেন।
আর একটা হচ্ছে ব্রোকেন, যখন সয়েলের স্ট্রাকচারটা ভেঙে যায়, যখন আপনি কম্প্যাকশন করছেন বা এর উপর কেউ বিল্ডিং করে দিয়েছে, তাহলে সয়েলে কি ওই আমরা একদিন পড়েছিলাম যে সয়েলের সলিডের মধ্যে রিওরিয়েন্টেশন হয়, বা তার হ্যাঁ জন্য স্যার, ওই যে স্ট্রেস লস হচ্ছিল, থিক্সোটপি সেন্সিটিভিটি এগুলোতে গিয়ে ঠিক কথা পড়েছিলাম আমরা। বলেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার বলেছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লোড দিচ্ছি এর উপর যখন এটা ব্রেক হয়নি, আর এর উপর লোড দিচ্ছি যখন এটা ভেঙে গেছে, মানে আলটিমেটলি এই ঠ্যাংটা ভেঙে পালিয়ে গেছে সয়েল, তাহলে আপনার অন্যরকম পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তাহলে এবার ঝরঝর ঝরঝর করে বলবেন এগুলো। যখন ভাঙেনি তখন লোড ক্যারিং ক্যাপাসিটি কি হবে, বেশি না কম? বেশি হবে স্যার। বেশি হবে। এগুলো কিন্তু ছোটখাটো এমসি আছে। তাহলে এইদিকে কি হবে, এদিকে বেশি না কম হবে? লেস। কম হবে। হ্যাঁ, অলরেডি ভেঙে গেছে স্যার, কি আর লোড নেবে। দুয়ে বলুন, পারমিয়াবিলিটি। পারমিএবিলিটি স্যার এর কম হবে। পারমিয়াবিলিটি এটাই কম হবে। পারমিয়াবিলিটি বলতে কি বুঝি? স্যার এবিলিটি অফ ওয়াটার টু গো থ্রু সুপারফিস অফ সয়েল। দ্য বাদ দিন, প্রক্সিমেট বাংলায় এরিয়া। বলুন, মুখস্থ বাদ দিন। সয়েলের মধ্যে দিয়ে জল যাওয়ার যে প্রবণতা হ্যাঁ, সেটাকে কমিয়ে দেবে। এইভাবে যদি বুঝতে পারেন তাহলে প্রবণতা। মনে থাকবে। অয়েলের ভয়েডের মধ্যে দিয়ে জল যাওয়ার প্রবণতা, তাহলে এইটায় ভয়েড বেশি রয়েছে না এইটাতে ভয়েড বেশি রয়েছে? ব্রোকেনটাই স্যার ভয়েড বেশি আছে। ব্রোকেনটাই ভয়েড বেশি। না, এইটাই তো ভুল হয়ে গেল। আমার যদি আপনি এইটুকু দেখছেন, এর পাশেও তো পার্টিকেল আছে, আচ্ছা আচ্ছা, সেও বুঝতে পার্টিকেল পেরেছি ধরুন স্যার। এরম, সেও ধরুন এরম করে জয়েন হয়ে গেছে এখানে, বা একটা ধরুন এখান থেকে জয়েন হয়ে গেছে। এইটা হচ্ছে ভয়েড আমার সয়েলের। এই যে দরজার মতো খাপ করা রয়েছে, তাহলে পারমিলেবিলিটি হাই। তাহলে আমার যখন জলটা যাবে, এই যে ভয়েড গুলো এইগুলো দিয়ে পাস হয়। কিন্তু এইখানে কি হচ্ছে, ধরুন এরকম ভেঙে গেছে, এবার ধরুন এই পাশে এটা তো কন্টিনিউয়াস আছে না, সয়েল এটা তো স্ট্রাকচার তো কন্টিনিউয়াস, এখানে তো শেষ নয়, ধরুন এরকম আছে। এবার যদি এই পার্টিকেল যেটা আছে এই যদি ভেঙে এইখানে চলে আসে, তাহলে সয়েলে কি হলো? সয়েলের মধ্যে যদি আমার যদি ধরুন একটু বুঝিয়ে দিই জিনিসটা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। পারমিয়াবিলিটি একটা দেখবেন খুব ইম্পর্টেন্ট লাইন আছে, ইন্টার কানেক্টিং ভয়েড ওয়ার্ডটা আছে। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার ইন্টারনেটিং ভয়েড। ধরুন এরকম একটা ভয়েডের লাইন আছে যার মধ্যে দিয়ে সয়েলটা জলটা পাস করছে, বৃষ্টির জলটা, হঠাৎ মাঝখান থেকে এইখানে এই ভয়েডটা উড়ে গেল, তাহলে কি হবে? উড়ে গেল বা ধরুন পাস ভয়েডটা হবে না ভালোভাবে। বুঝে গেছে, তাহলে সয়েল জলটা কি পাস হবে না। এর মধ্যে দিয়ে পাস হবে, হবে না? এই না। বন্ধ হলো কেন? সয়েল স্ট্রাকচার এই ডিসএবিলিটির জন্য, ব্রোকেনের জন্য। আচ্ছা তাহলে স্যার। যদি স্যার সয়েলটা ওই এরকম জন্য থাকে, হ্যাঁ বলুন। পোরাস মেটেরিয়ালে ভালো হয় স্যার। হ্যাঁ, তাহলে পোরাস মেটেরিয়াল বলতে হচ্ছে এইগুলো পোরাস মেটেরিয়াল, এই যে যার মধ্যে এত এত ভয়েড আছে এগুলো হচ্ছে ভয়েড। হ্যাঁ স্যার। তাহলে পারমিয়াবিলিটি হাই, এর পারমিয়াবিলিটি লেস। আমি এগুলো লিখছি না, এগুলো নোটে সব ডিটেলে লেখা থাকবে, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি এগুলো পয়েন্টগুলো ছোট ছোট করে। এবার কম্প্রেসিবিলিটি বলুন, প্র্যাকটিক্যালি ভেবে বলুন একটু। হ্যাঁ, কম্প্রেসিবিলিটি বলতে কি বুঝি? লোড দিলাম, তার ফলে কয়েলটা কতটা বসে যাচ্ছে, এবার এতটা বলে দিলাম, এবার বলুন কোনটা বেশি হবে কোনটা কম হবে। স্যার এখানে ভয়েড বেশি মানে তো ভয়েড কম্প্রেসিবল বেশি বেশি মানে হবে। এটা বেশি হবে, বেশি হবে। হুম, না, পারমিয়াবিলিটি এই হচ্ছে ক্ষেত্রে বেশি। এই ক্ষেত্রে ব্রোকেনটাই বেশি হবে, কারণ ওটা তো ব্রোকেন পারমিয়াবিলিটি নয়। বেশি মানে কম হয়। যে লোড নিতে পারছে, যাকে আপনি দাবাতে পারছেন না, সে কম্পিটিস হবে? আপনি একজনকে আচ্ছা আচ্ছা। মারতে গেছেন, ঠিক। তাকে আপনি মারছেন, সে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে সেও তো আপনাকে ঘুরিয়ে দুঘা দেবে। হ্যাঁ স্যার, কিন্তু হ্যাঁ। আপনি একজনকে মারতে গেছেন, সে মার খেয়ে নিচ্ছে, তাহলে সে তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। বা এইভাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারেন, এটা হচ্ছে আমি এই জন্য ছবিটার লোডটা এঁকেছি। এখানে এটা কি আছে, এটা ফ্রেম স্ট্রাকচার হয়ে আছে, তাহলে এ লোডটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে, বেশি নেবে। হুম 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 হুম। এইদিকে ডিস্ট্রিবিউট করবে, ওর কলামে ডিস্ট্রিবিউট করবে। এ যদি লোড নিতে না পারতো, তাহলে এ তো বোকেন হয়ে যেত আমার সয়েলটা, তাই না? হ্যাঁ স্যার। আপনারা এইটা হয়তো মানে একটু এখানে বোঝার যেটা ডাউট আছে সেটা আমি বলে দিচ্ছি।
এই দুটো কিন্তু সেম সয়েল, তাহলে ভয়েড দুটোতেই সেম। আপনি ভাবছেন এতে ভয়েড বেশি বা এতে কম ওতে বেশি, এরকম নয়। জিনিসটা হচ্ছে আমার একটা সয়েল, এই যে ধরুন এটা হচ্ছে সিল্ট, ফাইন সিল্ট। এই সয়েলটাতে যখন হানিকম স্ট্রাকচার হচ্ছে তখন দু রকম স্ট্রাকচার হতে পারে। কখনো এরকম হতে পারে, এটা আনডিস্টার্ব, তখন যদি ডিস্টার্ব হয়ে যায় তখন এরকম হয়ে যেতে পারে। তাহলে আলটিমেটলি সয়েলের ভয়েডটা কিন্তু আমার ফিক্সড, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সেই জন্য এই ইস্যুটা হচ্ছে আমরা। এবার ধর আমি হ্যাঁ স্যার, সয়েলের ভিতরে, পুরোটাই স্যার হ্যাঁ পুরোটা একটা সয়েলের ভিতরে কি অ্যারেঞ্জমেন্টের থাক, জন্যই হচ্ছে। অ্যারেঞ্জমেন্টের জন্য এটা হচ্ছে। এই জন্য দেখবেন এর একটা বেস্ট এক্সাম্পল এখানে বলে দিই, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। এরকম দেখবেন যেখানে লিকুইফ্যাকশন হয়, উড়িনি আমরা তাও বলছি, আপনি যদি আহ, হালকা করে লোড দেন দেখবেন এর মধ্যে দিয়ে মানে কাদার মতো ঢুকে যাচ্ছেন, কিন্তু এর উপর যদি লাফান দেখবেন হ্যাঁ স্যার, রাবারের মতো রিবাউন্ড করে। এটা খানিকটা কখনো নন দেখেছেন? নিউটন নন নন নিউটন নিউটনিয়ান ফ্লুইডের মতো কাজ ফ্লুইড, করে। একদম একদম। নন নিউটন ফ্লুইডের ক্ষেত্রেও সেম হয়। আপনি যদি নন নিউটন ফ্লুইডকে যদি আপনি ঘুষি মারেন, ও লোড নিয়ে নেবে আপনার। মানে ধরুন তরল, একটা তরলকে ঘুষি মারলে কি হবে, হাত নিশ্চয়ই ঢুকে যাওয়া উচিত, কিন্তু নন নিউটন ফ্লুইড আপনি যদি ঘুষি মারেন ও আপনার রেজিস্ট করে দেবে ওটাকে। কিন্তু আপনি আস্তে করে যদি ওর মধ্যে যদি হাতটা নিয়ে যান, ও কিন্তু জলের মধ্যে যেমন হাত ঢুকে ওরকম ঢুকে যাওয়া উচিত, ওরকম ঢুকে যায়। এরকম অনেক ইউটিউবে ভিডিও আছে দেখবেন, অনেক জায়গায় মাটিতে এরকম, মানে যেমন কেউ দাঁড়িয়ে আছে নাই, লোড নিয়ে নিচ্ছে, কিন্তু পাটা আস্তে আস্তে ঢোকাচ্ছে, তখন পাটা ঢুকে যাচ্ছে ওর মধ্যে। এইগুলো হচ্ছে বেস্ট এক্সাম্পল, এই ব্রোকেন স্ট্রাকচার আর আপনার ফকলেন্স হানিকম স্ট্রাকচারের এক্সাম্পল। তাহলে কমপ্লেক্সিটি লেস, এখানে হচ্ছে কমপ্লেক্সিটি হাই। হয়ে গেল। এবার পরেরটা, লাস্ট। তাহলে এর সাইজ কি হবে, পার্টিকেল সাইজ কত হবে এই স্ট্রাকচারের ক্ষেত্রে? লেস দেন 0.2 মাইক্রন। হ্যাঁ, এইটুকু তো বলা উচিত, মাইক্রন। লেস দেন 0.2 মাইক্রন। তাহলে কোন সয়েল হবে এখানে, হ্যাঁ বলুন। এটা তো পুরোটাই ক্লে হবে স্যার। এটা ক্লিয়ার হবে। লেয়ার সাইজ কোনখান থেকে কোন হয়? লেস দেন 2 মাইক্রন। 2 হ্যাঁ, তাহলে মাইক্রন। আগেরটাতে আমাদের কি ছিল, 20 মাইক্রন থেকে 0.2 মাইক্রন, তাহলে ওখানেও কিছুটা ক্লে চলে গেছে আমার। হ্যাঁ স্যার। তাহলে এখানে এটা জেনলে বলে ফাইন ক্লে। ফাইন ফাইন ক্লে, অ্যান্ড আর একটা জিনিস যেটা হয় কলয়েড। ফাইন সিল্ট। সিল কি করে হয়, সিলটা সাইজ কত, সিল কত থেকে হয়, 2 আচ্ছা, মাইক্রনের উপর থেকে। 2 মাইক্রনের উপরে। তাহলে 0.2 মাইক্রনে কি করে ফাইন সিলটা আসবে? ফাইন সিল তো আগেরটাই হলো, যেখানে 20 মাইক্রন থেকে 0.2 মাইক্রন ছিল, সেখানে 2 মাইক্রনে ফাইন সিল ঢুকেছিল, এবং ক্লেও একটা পার্ট এসে গেছিল। সাইজ চারটাকে একটু ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে মুশকিল। তাহলে এখানে প্রিডোমিনেন্ট কি হবে, কোন ফোর্স? সারফেস ইলেকট্রিক্যাল ফোর্স। ইলেকট্রিক্যাল। এবার যেটা দেখা যায় যে সয়েলের যে এই যে যেমন ফ্লকুলেন্ট আর ডিসপার্স পার্টিকেল, মানে দেখুন এগুলো খুব ছোট্ট দানা সয়েলের, একদমই ছোট্ট ফাইন পার্টিকেল। সেই পার্টিকেলগুলো জেনারেলি কিরকম দেখতে হয়, এইরকম দেখতে হয়, ম্যাগনেটের মতো অনেকটা। জেনারেলি তার এজেতে থাকে প্লাস চার্জ, আর সেন্টারে থাকে মাইনাস চার্জ। এগুলো একটু মনে রাখতে হবে, জাস্ট এই ফটোগুলোকে একটু, ঠিক আছে? এরকম প্লেটের, টিনি প্লেটের মতো দেখতে হয় এই পার্টিকেলগুলো। তাদের এজে থাকে পজিটিভ চার্জ আর মাঝে থাকে নেগেটিভ চার্জ। এই চার্জগুলোর জন্যই আমার সার্কিট ইলেকট্রিক্যাল ফোর্সটা ওই ফাইন পার্টিকেল আসছে, ঠিক আছে? তাহলে ধরুন এরকম অনেক পার্টিকেল আছে, যেমন ছোট্ট ছোট্ট পার্টিকেল আছে। তাহলে এই যে পার্টিকেলগুলো সব যে গ্রুপটা, তাদের নেট ফোর্স হয় প্লাস আসবে আর মাইনাস আসবে, তাই তো? নেট ফোর্স হ্যাঁ স্যার। দুটো আসবে, একটা হচ্ছে ওটা পজিটিভ, আর একটা হবে নেগেটিভ। দুটোই কে হতে পারে নেট ফোর্সটা, বা নেট চার্জ, সরি, ফোর্স নয়, নেট চার্জ। নেট চার্জ আমার হতে পারে পজিটিভ, হতে পারে সব গোটা সয়েলটার ক্ষেত্রে। না, এগুলো হচ্ছে সয়েলের একটা পার্টিকেল, একটা পার্টিকেলই পজিটিভ ফোর্স নেগেটিভ ফোর্স, এরকম তো বহু পার্টিকেল আছে।
তাহলে ওভারঅল আমার পজিটিভ চার্জ হতে পারে বা নেগেটিভ চার্জ হতে পারে। তাহলে তার উপর ডিপেন্ড করে আমাদের দু রকম সয়েল তৈরি হচ্ছে। একটা হচ্ছে কি ফকুলেন্ট, আর একটা হচ্ছে ডিসপার্স। এই নাম থেকে একটু বুঝতে পারবেন যে তাহলে যখন ডিসপার্স হবে তখন পার্টিকেল গুলো নিজেদের মধ্যে কি হবে, অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে? রিপালসিভ Repulsive. হবে। এই ম্যাগনেটের মতো ব্যাপার। তাহলে এখানে রিপালসিভ ফোর্স কাজ করে। তাহলে ফকুল্যান্ডে কি হবে, অ্যাট্রাকটিভ। এইভাবে কিন্তু পরীক্ষা মনে রাখতে হবে এগুলোকে। আগে ডিসপার্সটা মনে রাখবো, ডিসপার্সে হচ্ছে রিপালসিভ, তাহলে ফকুল্যান্ডে অ্যাট্রাকটিভ। সহজে ফকুল্যান্ডটা মনে হবে না, ভুলে যায় পরীক্ষায় গিয়ে এমসিকিউ। তাহলে ডিসপার্সটা মনে রাখলেই ফকুল্যান্ডটা আমার চলে আসবে, ঠিক আছে? তাহলে যখন ফ্লকুলেন্ট হচ্ছে তখন তার ইয়েগুলো কিরকম হয়, পার্টিকেলের ইয়েগুলো H2H হয়। এগুলো নিশ্চয়ই পড়েছেন এমসিকিউতে দেখবেন, ওরিয়েন্টেশন পার্টিকেলের এজ টু H2S। ফেস হয় এটা। হুম। হ্যাঁ, দু রকম হয়, H2H, এটা হচ্ছে H2H, মানে এদিকেও H এদিকেও H, ফেস আর একটা H2 ফেস। ফেস টু ফেস। H2 ফেস নয়, H2 ফেস। ডিসপারশন। হুম, ডিসপার্স হচ্ছে ফেস টু ফেস। হ্যাঁ, ফ্লকোয়েন্টে এস টু ফেস। ফকুলেন্টটা দুটোই মনে রাখতে হবে, H2H আর H2 ফেস। এটা হচ্ছে F2F, এটা H2H আর এটা H2 ফেস, ঠিক আছে? এইগুলো জাস্ট এই কম্পেয়ার করে পড়লে ইজিলি জিনিসগুলো মনে থাকে। আর হচ্ছে এখানে রিপালসিভ বা অ্যাট্রাকটিভ ফোর্স, এখানে রিপালসিভ ফোর্স, এগুলো হয়ে গেল। এবার জাস্ট এদের একটু প্রপার্টিস গুলো আমরা পড়ে নেব। যেমন আমরা ইয়েতে পড়লাম, হানিকম্বে পড়লাম, ঠিক সেম। একদিকে ফ্লকুলেন্ট স্ট্রাকচার, একদিকে ডিসপার্স স্ট্রাকচার। দেখতে কেমন হয়, ফ্লকুলেন্ট কেমন দেখতে হবে, অনেকটা হানিকম্বের মতোই। দুটো ড্রয়িং এর মধ্যে আমি যে আঁকছি, ডিফারেন্সটা একটু স্পট করার চেষ্টা করবেন। এখানে দেখুন, এই যে এটা H2H, আমরা যেটা লিখলাম সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা। এটা H2S, এটা H2 ফেস। এটা কি হবে, H2 ফেস। এটাও তাই, H2 ফেস। তাহলে এটা ফ্লকুলেন্ট স্ট্রাকচার হলো। ডিসপার্স স্ট্রাকচারের ক্ষেত্রে কেমন হয়, এইগুলো হচ্ছে ভয়েড। ডিসপার্স কি পড়েছি আমরা, ফেস টু ফেস পড়েছি। তাহলে এই যে এখানে বন্ড হচ্ছে, এটা ফেস টু ফেস, এটাও ফেস টু ফেস, এটাও ফেস টু ফেস। তাহলে এবার দেখুন, আমরা আগে বললাম একটা হানিকম স্ট্রাকচার। হানিকম স্ট্রাকচারের ক্ষেত্রে একটা একদিক পড়েছিলাম যখন নট ব্রোকেন, আর একটা ব্রোকেন। এখানে পার্টিকেল সাইজগুলো কেমন ছিল, গোল 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 দেখুন। কিন্তু আমরা যখন ফকুলেন্ট আর ডিসপ্লেস করছি, তখন পার্টিকেল গুলো কেমন, তখন হচ্ছে টিনি প্লেটের মতো। তাহলে এই দুটো জিনিস কিন্তু গোলালে চলবে না, ঠিক আছে? হানিকম স্ট্রাকচার কখন হচ্ছে, হানিকম স্ট্রাকচার হচ্ছে যখন আমাদের 20 মাইক্রন থেকে 0.2 মাইক্রন হচ্ছে, এবং সেখানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সও আছে আর সার্টোইলেকট্রিক্যাল ফোর্স আছে। যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, সেই জন্য ওখানে পার্টিকেল গুলো ঘুরেছিল গোল গোল, মানে তার গ্র্যাভিটির জন্য, তার ডি এর জন্য ওটা হচ্ছিল। আর এখানে যেহেতু আমার এইগুলোতে সারফেস ইলেকট্রিক ফোর্স আছে, মানে এগুলো একদম ছোট পার্টিকেল, সেই জন্য এগুলো প্লেটের মতো, ঠিক আছে? তাহলে এটা টাইপ অফ হানিকম স্ট্রাকচার যখন নট ব্রোকেন, আর এটা টাইপ অফ হানিকম স্ট্রাকচার যখন হচ্ছে এটা ব্রোকেন। এটা জাস্ট মানে মনে রাখার জন্য বলে দিলাম, হ্যাঁ? এরকম কিন্তু নয়, মনে রাখার জন্য বলে দিলাম। এটা কিন্তু হানিকম স্ট্রাকচার কিন্তু নয়, ঠিক আছে?
তাহলে এবার আবার ওই প্রপার্টিস গুলো পড়ে নিই একবার। ভয়েড সাইজ কি হবে এখানে বলতে হবে সবাইকে। ভয়েড সাইজ ফ্লোকয়েন্টটা বেশি হবে। বেশি হবে। হুম এইদিকে লেস। ভয়েডের সাইজ বলেছি কিন্তু ওভারঅল ভয়েড কিন্তু এক। পারমিয়াবিলিটি আমি বলি ওটা বেশি। বেশি হবে। ফ্লোকয়েন্টটা বেশি হবে। 3 নম্বর হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটি। ফ্লোকয়েন্টটা বেশি। কম হবে। কোনটা কম হবে? ফ্লকুলেন্টে কম হবে। হ্যাঁ স্যার। আবার আগের মতো বলে দিলাম এগুলো হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। তাহলে আপনি যদি কাউকে মারতে যাচ্ছেন এইভাবে ভাবুন তাহলে কি হবে? বেশি হবে বেশি হবে কিন্তু। স্যার। তাহলে আবার ভুল হচ্ছে কেন? আগে আগে তো বলে দিলাম হানিকম্বের ক্ষেত্রে না। এটা একটা বাড়ি বিল্ডিং এর মতো দেখতে মনে হচ্ছে না? বিম কলাম স্ট্রাকচার। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে বিম কলাম স্ট্রাকচারের মতো এইভাবে মানে বোঝার জন্য বলে রাখছি, কারণ বিম কলাম স্ট্রাকচার আলটিমেটলি ওটা স্ট্রঙ্গার। আর এটাকে দেখে কি মনে হচ্ছে? স্ল্যাবের মতো মনে হচ্ছে, যেখানে কোনো কলামই দেওয়া নাই, তাহলে আলটিমেটলি ওটা বসে যাবে লোড দিলে, তাই না? যে অলরেডি ভেঙে আছে তাকে আর কি আপনি লোড দেবেন? এখানে হচ্ছে এজ টু এজ আর এজ টু ফেস, এইদিকে হচ্ছে ফেস টু ফেস। লাস্ট হচ্ছে এটা কোথায় দেখা যায় এরকম টাইপ? ম্যারিন সয়েলের ক্ষেত্রে, বা যেখানে আমাদের সয়েলে মানে ওয়াটারের মধ্যে কি আছে, কেমিক্যাল আয়রন বা আয়ন আছে। কেমিক্যাল আয়ন এরকম লিখে রাখতে পারেন। আর এটা কোথায় দেখা যায় জানেন? বলতে পারবেন কেউ? স্টিল ওয়াটার বা লেক। এগুলোতে দেখুন এরকম কোশ্চেন আছে, ফ্লকুলেন্ট স্ট্রাকচার কোথায় দেখা যায়, তারপর ইয়ে হয়তো পরের চ্যাপ্টার হয়তো আছে, এগুলো হয়তো কেউ প্র্যাকটিস হয়তো এখনো করেননি। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এই পয়েন্টগুলো তো আমরা প্রায় বুঝতে পারছি, ভয়েড সাইজ, পারমিয়াবিলিটি, লোড ক্যারিংটা মানে কনস্ট্যান্ট তাহলে বোঝা যাবে। এইচ টু এস, এইচ টু এস এগুলো সময় থাকবো। এইটা ফকুলেন্ট কখন হয়? যখন আমাদের অ্যাট্রাকটিভ হয়, তাই তো? ফোর্স, নেট ফোর্স অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ স্যার। আর এদিকে রিপালসিভ হয়, ডিসপার্সে। তাহলে অ্যাট্রাকটিভ কখন হবে? যে জলে আমাদের নিশ্চয়ই কেমিক্যাল আয়রন আয়ন এগুলো আছে, পজিটিভ নেগেটিভ চার্জ আছে, সেই জলেই নিশ্চয়ই ডিসপার্স হয়ে ফকুলেন্ট স্ট্রাকচার হবে। ম্যারিন সয়েল তো তাই। সি ওয়াটারে কি আছে? সি ওয়াটারে চার্জের সল্ট। পরিমাণ বেশি, সল্ট আছে, সল্টের জন্য চার্জের পরিমাণ বেশি, সেই জন্য এখানে অ্যাট্রাকটিভ হয়। এইভাবে মনে রাখতে পারবেন এটা। আর স্টিল ওয়াটার বা লেকের ক্ষেত্রে আমাদের সেখানে সল্টের পরিমাণ একদমই কম বা নেই বলতে গেলেই চলে, সেই জন্য আমাদের ওখানে কি, ওখানে হচ্ছে রিপালসিভ ফোর্স বা ডিসপার্স স্ট্রাকচার। জাস্ট এইগুলো মনে রাখা। তাহলে এখানে আমাদের আর একটা ছোট্ট পোর্শন আছে, তাহলে আমাদের সয়েল স্ট্রাকচার চ্যাপ্টার শেষ। স্ট্রাকচার অফ কম্পোজিট সয়েল। এবার দেখুন আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, পার্টিকুলারলি ফার্স্টে কোর্স গ্রেন সয়েলটা কোর্সের জন্য ছিল স্যান্ড, গ্রাভেল আর কোর্স সিল্টের থেকে বেশি, পার্টিকুলার ওয়ান টাইপ অফ সয়েল। আবার হানিকমটা ছিল হচ্ছে ফাইন সিল আর ক্লে। আর আমাদের ফকুলেন্ট ডিসপার্স ছিল হচ্ছে ফাইন ক্লে আর কলয়েড। এবার যদি আমাদের মিক্স সয়েল হয় তখন কি হবে, তাই না? কম্পোজিট সয়েল যদি হয় মানে মিক্স সয়েল হয় যদি, মানে একটা সয়েলের মধ্যে তো জেনারেলি আমাদের স্যান্ডও থাকে, ক্লেও থাকে, ধরুন গ্রাভেলও থাকে, আবার সিল্টও থাকে। তা তখন তো আমি এভাবে ভাঙতে পারবো না, তাই তো নাকি? তখন সয়েলটার মধ্যে কি স্ট্রাকচার হবে? এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম ওগুলো সব হচ্ছে ইউনিফর্ম গ্রেডেড সয়েলের জন্য। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? না হ্যাঁ কোনো স্যার। সয়েলে যদি শুধু স্যান্ড থাকে তাহলে কি স্ট্রাকচার হবে? কোনো সয়েলে যদি শুধু কোট সিল থাকে তাহলে কি স্ট্রাকচার হবে? কোনো সয়েলে যদি শুধু আমার মানে ফাইন ক্লে বা কলয়েড থাকে তাহলে কি স্ট্রাকচার হবে? মানে পার্টিকুলার ওই সাইজের মধ্যে যদি হয় তাহলে কি স্ট্রাকচার হবে? কিন্তু কোনো সয়েলে যদি গ্রাভেলও আছে, স্যান্ডও আছে, ক্লেও আছে, সিল্ট আছে, তাহলে কি হবে? তাহলে সেকেন্ডে দু রকম স্ট্রাকচার হয়, একটা হচ্ছে কোর্স গ্রেন স্ট্রাকচার, যেটা বলা হয় সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। এই নামগুলো একটু মনে রাখ। আর এইদিকে হচ্ছে
কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার। দুটো নাম শুনেই বুঝতে পারছেন আশা করি কোনটা কার জন্য হবে, তাই তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি বোঝা যাচ্ছে? সিঙ্গেল গেম গুলো কোন ক্ষেত্রে হবে? গ্রেভেল স্যান্ড এগুলো। হ্যাঁ, তাহলে স্যান্ড কোহেসিভ সয়েল। গ্রাভেল। এবার দেখুন ডিফারেন্সটা, কোহেসিভ সয়েলে কি সিল্ড ক্লে থাকতে পারে? থাকতে পারে। ফাইননেসের হ্যাঁ টার্মে থাকতে পারবে, এবং যদি না 50% থেকে বেশি হয়ে যায়, 50% থেকে বেশি হলে কি হয়ে যাবে, তখন সেটা ফাইন গেম চলে যাবে। ডিফারেন্সটা করতে পারছেন তো? কোহেসিভ হ্যাঁ সয়েল স্যার। সেখানে আমার স্যান্ডও থাকবে, ক্লেও থাকবে, সিল্ডও থাকবে, কিন্তু তার ফাইননেস 50% থেকে কম হবে। তাহলে সেই সয়েলের ক্ষেত্রে হবে আমাদের কোর্স গ্রেন স্ট্রাকচার বা সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। ক্লিয়ার তো? কোহেসিভ সয়েল কিন্তু এখানে আমাদের সিল্ড ও ক্লে থাকবে, কিন্তু ফাইননেস লেস দ্যান 50%। 50%। লোম সয়েল যেটা বলছিলেন ওইটার স্যান্ড, সিল্ড, ক্লে কোনোটাই 50% থেকে বেশি নয়। তাহলে স্যান্ড, সিল্ড, ক্লের মধ্যে ফাইননেস কোনটা কোনটা আসবে? সিল্টের আসবে, ক্লের আসবে। এবার যদি সেখানে স্যান্ডের পরিমাণ বেশি থাকে তাহলে কোর্স গ্রেন সয়েলে চলে যাবে, আর যদি স্যান্ডের পরিমাণ কম থাকে, সিল্ট আর ক্লে যদি বেশি থাকে, তাহলে সেটা আবার ফাইন সয়েলে চলে যাবে। ডিপেন্ড করছে তো ফাইননেসের উপর। ঠিক আছে? তাহলে এই সয়েলগুলো কি হয়? লেস কম্প্রেসেবল। একটু আগেই বললাম, তো এগুলো জানিও আমরা। কোর্স গ্রেন সয়েল লেস কম্প্রেসেবল। আর একটা হচ্ছে এই সয়েলটা কখন হয়? যখন কোর্স গ্রেন পার্টিকেল গ্রেটার দেন ফাইন গ্রেন পার্টিকেল, তাই তো? হ্যাঁ তাহলে এইদিকে কি হবে উল্টোটা? ফাইন গ্রেন পার্টিকেল গ্রেটার দেন কোর্স গ্রেন পার্টিকেল। আমি কিন্তু সয়েল লিখছি না, দেখুন এফজিএস সিজিএস কিন্তু লিখিনি। পার্টিকেল সাইজটা মানে একটা সয়েলের মধ্যে আবার স্যান্ড, সিল্ট, ক্লে সব আছে, কিন্তু ক্লে আর সিল্টের পরিমাণটা বেশি, ফাইন কোর্স গ্রেনের স্যান্ড আর গ্রাভেলের পরিমাণটা কম। তাহলে তখন হবে হচ্ছে আমার কোহেসিভ ম্যাট্রিক্সটা। ঠিক? তাহলে এগুলো কম্প্রেসিবিলিটি কি হবে? এখানে কম্প্রেসিবিলিটি হাই। বেশি হাই হবে। হবে। বাকি যে প্রপার্টিগুলো আমরা রিড করতে পারি সব সেই প্রপার্টিগুলো রিলেট করবো। তাহলে এইখানে সয়েলটা দেখতে কিরকম হবে তুমি এঁকে দিই, তাহলে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কোর্স গ্রেন সয়েল, কিন্তু তার মধ্যে ফাইন গ্রেন সয়েলও আছে, অল্প আছে। তাহলে এখানে কিরকম দেখতে হবে সয়েলটা? দুটো ডিফারেন্স বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এটাতে কোর্স গ্রেন পরিমাণ পার্টিকেল বেশি, ফাইন গ্রেন পার্টিকেল কম। তাহলে সেই জন্য এটা কোর্স গ্রেন স্ট্রাকচার বা সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার যাচ্ছে। এখানে ফাইন গ্রেন পার্টিকেলটা বেশি, কোর্স গ্রেন পার্টিকেলটা কম, এই জন্য কোহেসিভ ম্যাট্রিক্স স্ট্রাকচার যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কম্পোজিট সয়েলের জন্য। ক্লিয়ার এখানে? তাহলে এখানে আমাদের সয়েল স্ট্রাকচার চ্যাপ্টার শেষ। জাস্ট কিছু ইনফরমেশন মনে রাখ, আর কিচ্ছু নাই এখানে। এরপরে হচ্ছে ক্লে মিনারোলজি। বাহ, তাড়াতাড়ি হচ্ছে। কোনো ডাউট নেই তো এখন পর্যন্ত? এই যে কোর্স গ্রেন সয়েল, ফাইননেস, এগুলোর ডাউট গুলো সব ক্লিয়ার হয়ে যাবে যখন সয়েল ক্লাসিফিকেশন করবো আমরা। তখন ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে একটা সয়েল কি জিনিস, কোর্স গ্রেন সয়েল কি জিনিস, ফাইন গ্রেন সয়েল কি জিনিস, কোর্স গ্রেন পার্টিকেল কি জিনিস, ফাইন গ্রেন পার্টিকেল কি জিনিস। ভালোভাবে তখন ক্লিয়ার হয়ে যাবে ডাউট। এত মধ্যে কোনো ডাউট নেই তো? তাহলে আবার ক্লে মিনারোলজি করাবো। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম কি ওই সিঙ্গেল গ্রেন কে কি স্কেলটন স্ট্রাকচার বলা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দেখুন ও, স্কেলিটন স্ট্রাকচারটা আমরা যখন বলি, স্কেলিটন বলতে একদম মানে এক প্রকার বা ইউনিফর্ম পার্টিকেল আছে, সেক্ষেত্রে স্কেলিটন স্ট্রাকচার বলা হয়। এটা হুম। একদমই ঠিক, স্কেলিটন স্ট্রাকচার বলা হয় ওখানে।
এগুলো মানে ইউতে এমসিকিউ করলে দেখুন এই মানে ছোটখাটো আরো যে নামগুলো আছে ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আরো। তাহলে এবার ক্লে মিনারোলজি কি এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সয়েলের যে একটা সয়েল আছে সেই সয়েলটার মধ্যে যে বিভিন্ন পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলো আমরা কিরকম তার সয়েলের মধ্যে স্ট্রাকচার থাকে সেইগুলো পড়লাম যে সয়েলগুলো কিরকম পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে তার মধ্যে সয়েলের স্ট্রাকচারটা কেমন থাকে। এবার আমরা যেটা পড়ছি স্পেশালি ক্লের জন্য, স্পেশালি ক্লেতে গিয়ে ক্লের আবার যে মিনারেল গুলো আছে যে ছোট ছোট দেখুন আমাদের ক্লের ক্ষেত্রে কি স্ট্রাকচার হবে আমাদের ক্লেতে জেনারেলি হানিকম্ব হতে পারে আর নাহলে ডিসপার্স বা ফ্লকুলেন্ট বা ডিসপার্স হতে পারে, কারণ ক্লের সাইজ হচ্ছে 2 মাইক্রনের থেকে কম। তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু আমরা একটু আগেই পড়লাম। এবার যখন আমাদের ধরুন এই যে পার্টিকেল হচ্ছে মেনলি যখন ধরুন আরো ফাইন পার্টিকেল মানে যখন এখানে লেস দ্যান 0.2 মাইক্রনে চলে যাচ্ছে তখন আমাদের সয়েলের যে স্ট্রাকচারে যে মিনারেল গুলো যে আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, সেগুলো কি হয় তার প্রপার্টিস কিভাবে চেঞ্জ হয় সেইগুলোকে। ঠিক আছে? তাহলে সয়েলের যে ক্লে মিনারেল সেই মিনারেল গুলো মেনলি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে তার মিনারেলটা হয়, যে এই যে ধরুন আমরা পড়লাম ফকুলিন স্ট্রাকচার বা ডিসপার্স স্ট্রাকচার সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সিলিকা টেট্রা হেড্রাল ইউনিট, নামগুলো একটু মনে রাখা, বা সিলিকা ইউনিট। আর 2 নম্বরটা কেউ জানে? অক্টাহেড্রন ইউনিট। দেখুন অক্টাহেড্রন ইউনিটের কোনো পাশে আমি নাম লিখলাম না, কেন লিখলাম না সেটা একটু পরে বলে দেবো। টেট্রাহেড্রন মানে কি? টেট্রা বলতে কি বুঝি 2 3 4 5 6 কোনটা বুঝি টেট্রা বলতে? 3 3 না 4? 4 4 আর এটা অক্টা বলতে অক্টাহেড্রন 6 না 8? 8 8 8 8 এগুলো এই জন্য বললাম কারণ একটুখানি পরে যখন পড়বো তখন যদি এই ডাউটটা যাতে ক্লিয়ার না হয়, আমার ডাউটটা না আসে। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখি একটা জিনিস কি। তাহলে প্রথমে অক্টাহেড্রনটা একটু এখানে লিখি দিচ্ছি আবার একবার। সিলিকা একদম উপর উপর আমরা পড়বো যেটুকু আমাদের দরকার, হ্যাঁ অত ডিটেলে যাবো না। তার ইউনিট সাইজ কি এই হয় ওই হয় সাইজ অত যাবো না, যা হালকা করে পড়ে যাবো যাতে এমসিকিউ আমরা করতে পারি। এটা কিছুই না, এখানে যখন একটা ফয়েলে পার্টিকেল থাকে কিরকম থাকে আমি এঁকে দিচ্ছি একটা তাহলে দেখে বুঝতে পারবেন নিশ্চয়ই। এখানে মাঝে একটা সিলিকা পার্টিকেল থাকে, তার চারধারে কি থাকে অক্সিজেন পার্টিকেল, এগুলো যে গোল ও দিলাম এগুলো হচ্ছে অক্সিজেন পার্টিকেল। ঠিক আছে, এইরকম বন্ডটা করে। এই ড্রয়িং গুলো ওই নোটে আরো ভালো কালার দেওয়া থাকবে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমি এখানে একটা জিনিস একটু বললাম, তাহলে টেট্রাহেড্রাল মানে 4, তাই তো? তাহলে দেখুন ওভারঅল 4টে পার্টিকেল আছে এখানে, 3খানা অক্সিজেনের, একটা সিলিকার। দেখতে পাচ্ছেন তো? কোনো ডাউট নেই তো? মানে এরকম স্ট্রাকচারটা হয় জাস্ট একটু মনে রাখা, যে ছবিটা মনে রাখা। তাহলে এখানে 3 অক্সিজেন পার্টিকেল প্লাস 1 সিলিকা পার্টিকেল, এগুলো জাস্ট এমসিকিউর জন্য জাস্ট ছোট ছোট একটু মনে রাখতে হবে এগুলোকে। হুম? এদের একটা নেট চার্জ হয় জানেন ভ্যালুটা কেউ? সিলিকা টেট্রাহেড্রাল ইউনিটে -1। কিভাবে হয় অত ডিলে যাচ্ছে না, জাস্ট একটু মুখস্থ করবেন। সিলিকা টেট্রাহেড্রাল ইউনিটের নেট চার্জ -1 হয়। অত ডিটেলে আমাদের পড়তে হবে না। এই জিনিসটাকে সিম্বল, এই যে আমি ছবিটা আঁকলাম এটাকে কিভাবে সিম্বল আঁকা হয় আমি যেটুকু পড়াচ্ছি দেখবেন ইউথের বইয়ে এরকম ছোট্ট ছোট্ট এইটুকুই কোশ্চেন আছে, তার বাইরে পড়াচ্ছি না। হয়তো মনে হতো যেগুলো একটু বেশি পড়াচ্ছে স্যার হয়তো দেখবেন ইউতে কোশ্চেন করতে গিয়ে দেখবেন তখন সোজা হয়ে লাগবে। স্যার কি তখন মনে হবে কারণ এইগুলো কি পড়ছি সয়েল এসে আমরা এইসব, এগুলো হচ্ছে কেমিস্ট্রির জিনিস। এইটুকু হয়ে গেল সিলিকা টেট্রাহেড্রালের মধ্যে। আর একটা হচ্ছে অক্টাহেড্রন ইউনিট। তাহলে দেখুন আগের নামের মধ্যে ছিল সিলিকা, তাহলে মাঝে সিলিকা দিয়েছিলাম। এখানে দেখুন আগের নামে কিছু লেখাই নেই, তাহলে মাঝে কি হবে সেইটা হচ্ছে ডিপেন্ড করে মাঝে 3 রকম জিনিস থাকতে পারে। এক যদি অ্যালুমিনিয়াম থাকে,
তাহলে কি হবে? গিফট সাইট, তাই তো? অ্যালুমিনিয়ামটাকে আমরা গিফট সাইট বলি। 2 যদি ম্যাগনেসিয়াম থাকে তাহলে কি হবে? ব্রুসাইট। আর 3 যদি আমাদের, মানে একটু তুলে দিই, 3 যদি আমাদের থাকে হচ্ছে আয়রন যদি থাকে Fe2+ বা 3+, তাহলে ফেরিক বা ফেরাস যা হবে, ফেরিক ইউনিট, ফেরাইট ইউনিট। মানে মাঝে কি পার্টিকেল থাকে তার উপর ডিপেন্ড করছে। তাহলে ছবিটা কিরকম হয়? ছবিটা একটু এঁকে দিই। মাঝে এক্স লিখে দিলাম এই জন্য, কারণ এই 3 রকম পার্টিকেলের মধ্যে যে কোনো একরকম পার্টিকেল আসতে পারে মাঝে, ঠিক আছে? এরকম জাস্ট এটা দেখতে, তাহলে এখানে কি আছে? একটা এক্স পার্টিকেল আছে, আর দেখুন 6খানা আছে। এটা কি হাইড্রক্সিল বলে, ওয়েজ হাইড্রক্সিল অ্যাটম আছে এখানে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে এক্স পার্টিকেল প্লাস কটা ওয়েজ, এইটুকু শুধু মনে রাখা। এর নেট চার্জ হয় কত? +1। এই ভ্যালুগুলো মনে রাখা, আর কিচ্ছু না। এটা দেখতে কেমন হয়? এইটাকে আঁকা হয় এরকম ভাবে। আমি গিফট সাইটের জন্য জিআই লিখে দিলাম, কারণ জেনারেলি গিফট সাইটটা বেশি ইয়ে হয়, ইউজ হয়, ঠিক আছে? তাহলে জিআই, তাহলে এরকম দেখতে হয়। তাহলে সিলিকার কেমন দেখতে ছিল? সিলিকা দেখতে ছিল হচ্ছে দেখুন ইয়ের মতো, ট্রাপিজয়েডাল, আর এটা ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গেল। কি কি মনে রাখবো? দুটো ইউনিট হয় ক্লে মিনারেলে, মেনলি দুটো, একটা সিলিকা টেট্রাহেড্রাল, একটা হচ্ছে অক্টাহেড্রাল ইউনিট। সিলিকা ইউনিটের ক্ষেত্রে একটা সিলিকা থাকে, 3টে অক্সিজেন থাকে, নেট চার্জ -1, দেখতে হয় ট্রাপিজয়েডাল। অক্টাহেড্রালের ক্ষেত্রে যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে গিপসাইট, ম্যাগনেসিয়াম থাকলে ব্রুসাইট, আয়রন থাকলে ফেরাইট। এখানে একটা এক্স পার্টিকেল থাকে আর 6টা হাইড্রক্সিল পার্টিকেল থাকে। এটা দেখতে হয় রেক্ট্যাঙ্গেল, নেট চার্জ হচ্ছে +1। শুধু এইটুকু এক পেজে এইটুকু মনে রাখবে। এবার আসল ক্লে মিনারেল যেগুলো সয়েলের মধ্যে, ক্লেতে যে ক্লে মিনারেল রয়েছে সেগুলোকে এবার আমরা একটু ভাগ করব। কত রকম ক্লে মিনারেল থাকেন জানেন? কেউ বলতে পারেন? একে থাকে কেওল্যানাইট, 2-এ কি ইলাইট, আছে? ইলাইট, মন্টম, ইলাইট, ইলাইট ইলাইট স্যার। মনোনাইট। মন্ট, ইলাইট আর মুরিলোনাইট, মন্টোমোরোনাইট। মুরিলোনাইট। এই সিকোয়েন্সে মনে রাখবেন, কারণ কারণটা একটু পরে বলছি, ঠিক আছে? কেওলাইট, ইলাইট, মনমোইলাইট, এই সিকোয়েন্সে মনে রাখতে হবে, কারণ এই সিকোয়েন্সে অনেক এমসিকিউ আসবে এরপরে। তাহলে ফার্স্টে কেওলাইট পড়বো। কেওলাইটের সাথে প্রথমেই মনে রাখবো 1:1। এখানে একটা আই এর জন্য 1, এইটা মনে রাখতাম। আর এই একটা আই এর জন্য 1, এটা মুখস্থ থাকে। 1:1, 1:1 মানে কি? একটা সিলিকা ইউনিট আসবে, একটা গিপসাইট ইউনিট আসবে। তাহলে দেখতে কেমন হবে? গিপসাইট হচ্ছে চৌকো, আর সিলিকা কেমন দেখতে ছিল? ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল। এই তো হয়ে গেল ছবি, মানে ল্যাপটপের মতো। তাহলে এটা কেওলাইট ইউনিট। এই যে 1:1 মানে কি? একটা সিলিকা, একটা গিপসাইট, দুটোকে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে কেওলাইট মিনারেলের ছবি, এরকম দেখতে হয়, ঠিক আছে? এটাকে কি স্ট্রাকচার বলে কেউ জানেন? আমি তো ল্যাপটপ বললাম, ওপেন বুক স্ট্রাকচার বলে এটাকে, ঠিক আছে? এটা এমসিকিউ যদি দেয় এরকম মনে রাখবেন, দেখতে ল্যাপটপের মতো মনে রাখবেন, বা ওপেন বুক যেভাবে মনে রাখতে পারবেন। এবার এটা তো হলো একটা মিনারেল, এরকম যদি 6-7টে মিনারেল থাকে তাহলে সেগুলো কিরকম কাজ করবে? আমি এটা একটু উপরে লিখি, তাহলে এখানেই হয়ে যাবে। ওপেন বুক। ধরুন এরকম আর একটা পার্টিকেল আছে কেওলাইটি, তাহলে সেটা আবার এরকম নিচে থাকবে, ঠিক এরকম ল্যাপটপের মতো। আবার একটা ধরুন এখানে নিচে পার্টিকেল আছে,
এগুলো এত বুঝে কেন পড়ছো? এগুলো যদি একটু মুখস্থ করি না তাহলে মনে রাখতে তখন অসুবিধা হয়। আমি একটু ডিটেলে বলে দিচ্ছি তাহলে মনে রাখতে সুবিধা হবে এগুলো। নাহলে দেখবেন শুধু মুখস্থ করতে গেলে তখন একটু অসুবিধা হবে তখন। তাহলে এদের মধ্যে একটু বন্ড কাজ করবে দুটো পার্টিকেলের মধ্যে, ঠিক তো? হাইড্রোজেন বন্ড। একদম দেখে দেখে বলার দরকার নাই, যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো। না, এটা মনে আছে। স্ট্রং, যাদের মনে আছে এই জিনিসগুলো তাদের তাহলে রিভাইজ হয়ে যাচ্ছে এখনই পড়তে পড়তেই। স্ট্রং হাইড্রোজেন বন্ড কাজ করে, ঠিক আছে? এবার যে কোশ্চেনটা এখানে পড়বো তাহলে আমাদের ইয়েতে 3 রকম বন্ড কাজ করে। আমি একটু ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যাতে একসাথে সবগুলো রিভাইজ হয়ে যায়। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। 2 নম্বর বন্ডটার নাম কি বলুন যারা পড়েছেন সয়েলে এগুলো। আয়নিক বন্ড, স্যার আয়নিক বন্ড। আর 3 নম্বরটা ওয়াটার ভ্যান বন্ড। ডার ওয়ালস। ওয়াটার বন্ড। উইক ওয়াটার বন্ড বা ওই ভ্যান্ডার ওয়ালস বন্ড বা যেগুলো বললেন, তাহলে ওয়াটার বন্ডই বলেই লিখে রাখছি আপাতত, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডটা আমাদের চলে গেল এখানে। তাহলে এই 3টে বন্ডের মধ্যে কোনটা স্ট্রং সবচেয়ে? হাইড্রোজেন, আয়নিক আর ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। দেখুন আমি উপরে 3টা সিকোয়েন্স লিখেছি, এখানে 3টা সিকোয়েন্স লিখেছি, কারণগুলো এবার বুঝতে পারবেন যখন আস্তে আস্তে আরো পড়বো। ঠিক আছে তো? না ভুল লিখলাম না ঠিক লিখলাম? এইটা যে ঠিক লিখলাম, আছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সবচেয়ে স্ট্রং হয় হাইড্রোজেন বন্ড, তার থেকে একটু উইক হয় আয়নিক বন্ড, তার থেকে একটু উইক হয় ওয়াটার বন্ড। নামেই বোঝা যাচ্ছে জলের আর কি শক্তি হবে বন্ড করা, হাইড্রোজেনের বেশি হবে অ্যাটমিক পাওয়ার। ঠিক আছে, তাহলে এইটুকু হয়ে গেল এখানে হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, ওয়াটার বন্ড। তাহলে এখানে কাজ করছে স্ট্রং হাইড্রোজেন বন্ড। তাহলে এই সেম হিসেবে মানে এই রিলেশন হিসেবে এর ইয়ে কি হবে? সোয়েলিং সিঙ্কেজ কম হবে স্যার। কম। তো মানে ইয়ে করে বলতে হচ্ছে আপনার স্ট্রং বন্ড মানে কি? আপনার আর আপনার বন্ধুর সাথে বেশ ভালো স্ট্রং বন্ড আছে, এবার আপনাকেও ঠেঙ্গাতে আসছে, তাহলে আপনাদের মানে রেজিস্ট্যান্স বেশি হবে না কম হবে? বেশি হবে। রেজিস্ট্যান্স বেশি বেশি হবে, হবে তাহলে আপনাকে সে সিঙ্ক কেস দিয়ে মনে রাখবেন সবসময়। সিঙ্ক কেস করছে মানে কি? আপনাকে কেউ দাবিয়ে দিচ্ছে, আপনাকে দাবাতে পারবে সে? পারবে না। জিনিসগুলো প্র্যাকটিক্যালি এইভাবে মনে রাখবেন, তাহলে দেখবেন পরীক্ষা হলে গিয়ে না মানে চট করে এগুলো লিঙ্ক করতে পারবেন। না এই তো এটা হচ্ছে আপনি আর এটা আপনার বন্ধু, দুজনের মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ড কাজ করছে। এবার বাইরে থেকে একজন কেউ চলে এলো আপনাদের মারতে, তাহলে দুজনের মধ্যে যদি বন্ডটা স্ট্রং হয় তাহলে কি আপনাদের কেউ সিঙ্কেজ করতে পারবে? পারবে না। আপনাদের স্ট্রেংথ বেশি হবে তখন। তো তখন কি হবে? তখন আমার সোয়েলিং সিঙ্কেজ কম আসবে হবে সয়েলের। তাহলে সোয়েলিং সিঙ্কেজ যদি কম হয় তাহলে অ্যাক্টিভিটি কি হবে? কম হবে স্যার। এটা তো মুখস্থ থেকে বললেন নাকি? হ্যাঁ স্যার। গলার আওয়াজ শুনেই বোঝা যায়। অ্যাক্টিভিটি লেস এই জন্যই, কারণ অ্যাক্টিভিটি আমরা কি বই পড়েছি? আইপি বাই পার্সেন্টেজ পাই না। সেখানে দেখবেন আগের দিন পড়েছিলাম লিকুইড লিমিট যদি বেশি হয় তাহলে কমপ্লেক্সিটি বেশি হয়, তাহলে কি হয়? অ্যাক্টিভিটি বেশি হয়। তো আমরা এইটুকু তো বুঝতে পারছি যে ওয়াটার কন্টেন্ট বেশি হলে এগুলো মেনলি কি হয়? টেন্ডেন্সি হয়, তাদের সোয়েলিং সিনকেজ বেশি হয়। তাহলে যেহেতু সোয়েলিং সিনকেজ কম তাহলে অ্যাক্টিভিটি লেস। সব দেখুন আগের চ্যাপ্টারতে কিন্তু এবার রিলেট হচ্ছে কিন্তু আস্তে আস্তে দেখুন এগুলো। তাহলে এদের অ্যাক্টিভিটি ভ্যালু কত হয়? 0.4 থেকে 0.5। আজকে একটা কোশ্চেন যেটা ইএসসি ছিল, এবার দেখুন এই কোশ্চেনটা এবার সলভ হয়ে যাবে। এর একটা এক্সাম্পল সয়েলে কারো মনে আছে? স্যার চায়না ক্লে। চায়না তাই ক্লে। নাকি? এগুলো জাস্ট একটু মুখস্থ রাখা, এখানে শুধু মুখস্থ করা। এবার আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি তাহলে মুখস্থ ইজি হবে। 2 নম্বর হয়ে গেল ইলাইট। ইলাইটে কত রেশি হয়? কিভাবে মনে রাখবেন? দুটো এল, 2 একটা আই, 1। এগুলো আমার সব নিজের বার করা জিনিস। তাহলে 2 হচ্ছে সিলিকা আর গিফট সাইড হচ্ছে একটা। তাহলে দেখতে কেমন হবে এটা? সিলিকা কেমন দেখতে হয়? সিলিকা পার্টিকুলার সাইজ দেখতে কেমন হয়? একটু আগে পড়লাম। ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল। আর গিফট সাইড rectangular, রেক্টাঙ্গুলার।
এগুলো এই জন্যই বলে বলে মানে আমরা এরকম বলে বলে পড়ছি যাতে এগুলোকে মুখস্থ না করতে হয়, এই ছবিগুলো যেন চোখে ভাসে। হয়ে গেল। তাহলে আবার যদি সিমিলারলি আমরা যদি এখানে আবার আর একটা পার্টিকেল এরকম নিই, তাহলে তাদের দেখতে কেমন হবে, তারা এরকম দেখতে হবে। তাহলে এদের মধ্যে কি ফোর্স কাজ করে? স্যার এদের কি ফোর্স? বন্ডটা তো আয়নিক বন্ড স্যার। বন্ড মানে কি, ওই মানে ফোর্স কাজ করে মানে ওই এদের দুজনের মধ্যে কি কাজ হচ্ছে, আয়নিক বন্ড হচ্ছে এটা, ঠিক আছে, আয়নিক বন্ড। তাহলে এর সোয়েলিং সিঙ্গেজ কি হবে এর থেকে কেওলাইটের তুলনায়? বেশি হবে স্যার। বেশি। মোর দ্যান কেওলানাইট। অ্যাক্টিভিটি কম হবে। স্যার মিডিয়াম তো স্যার, এটা রেঞ্জে থাকবে যেহেতু। কেওলাইটের থেকে বেশি হবে। কেন বেশি হচ্ছে? কারণ হাইড্রোজেন বন্ডটা বেশি স্ট্রং, আয়নিক বন্ডটা তার থেকে কম স্ট্রং। এই দেখুন আগের পাতায় লিখিয়েছিলাম, এই যে এখানে হ্যাঁ স্যার। সবকিছু ডিপেন্ড করছে এইটার উপর। হাইড্রোজেন বন্ডটা বেশি স্ট্রং ছিল, সেই জন্য ওখানে সোয়েলিং সিঙ্গেজ কম ছিল, অ্যাক্টিভিটি কম ছিল। তার থেকে আয়নের বন্ডটা একটু উইক, মানে আপনাদের দুই বন্ধুর মধ্যে যদি একটু সম্পর্ক উইক হয়, তাহলে বাইরের থেকে কেউ এসে আমাদের মেরে দিয়ে চলে যাবে। তাহলে সেইভাবে সোয়েলিং সিঙ্গেজ ওর থেকে একটুখানি বেশি, অ্যাক্টিভিটিও একটু বেশি। ঠিক এইভাবে তাহলে মনে রাখবে এটা। এর এক্সাম্পল কোন সয়েল হয়? স্যার স্টিপ ক্লে। ইক্কেল বা অ্যালুভিয়াল সয়েল হচ্ছে বেশ মনে রাখা সয়েল। অ্যালুভিয়াল সয়েল ঠিক আছে, মানে অপশন দেখতে পেলে অ্যালুভিয়াল সয়েল বা রিভার সয়েল দিক থেকে এটা হয়। এখানে আর কিছু মনে রাখতে হবে? আর না, আর কিছু মনে রাখা নেই। এরপর লাস্ট হচ্ছে মনমরিলয়। এটা কত রেশিও হয়? 2:1। কিভাবে মনে রাখবো? এই আবার এল এর 2 আর আই এর 1। দেখছেন কিন্তু শর্টকাট, দুটো সিলিকা একটা গিপসাইট। যখনই মনমরিলয় লিখবেন তখনই দেখবেন এই রেশিওটা মনে থেকে যাবে। তাহলে এটা দেখতে কেমন হবে? কেমন হবে দেখতে? ইলাইটের মতোই, তাই তো? দুটো সিলিকা আর একটা গিপসাইট যদি হয় তাহলে একই দেখতে হবে। সিমিলারলি যদি আর একটা আমার এখানে কাজ করে, পার্টিকেল যদি থাকে, এদের মধ্যে কি বন্ড কাজ করবে? কোন বন্ড কাজ করবে এদের মধ্যে? স্যার ওয়াটার বন্ড। ওয়াটার বন্ড। তাহলে এদের সোয়েলিং সিঙ্গেজ কি হবে? হাই। বেশি হবে। অ্যাক্টিভিটি হাই। এইটাকে আরেকটা নাম দেওয়া হয় কি, সিমেট স্ট্রাকচার বলে এটাকে। এই 2:1 রেসিওটাকে সিমেট স্ট্রাকচার বলে। এটা জাস্ট শর্ট কোশ্চেন এক প্রকার। আর হচ্ছে এই সয়েলের এক্সাম্পল একটা বলুন। এটা তো বলতে পারবে না তো স্যার ব্ল্যাক কটন সয়েল, বেন্টোনাইট সয়েল। ব্ল্যাক কটন, বেন্টোনাইট। এদের অ্যাক্টিভিটি ভ্যালু কত হয়? 7 এরকম কাছাকাছি, তাই তো? স্যার গ্রেটার দেন 1.25। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুগুলো আমি একটা টেবিল দিয়ে দেবো, নাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, যদি আমার মনে নেই, ভুলে গেছি সব। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি, তাই ছিল। ঠিক আছে, ওটা আমি নোটে দিয়ে দেবো, ঠিক আছে, নোটে দিয়ে দেবো, ওটা মুখস্থ করে নেবেন জাস্ট, আর কিছু নেই এখানে। তাহলে এখানে একটা জিনিস জাস্ট লাস্টে হচ্ছে, কোন বন্ডগুলো স্ট্রং ছিল সব থেকে বেশি? হাইড্রোজেন বন্ড, তারপর আয়নিক বন্ড, তারপর ওয়াটার বন্ড। তাহলে অ্যাক্টিভিটি বা সোয়েলিং সিঙ্গেজ কার সব থেকে
কম ছিল? ঠিক লিখলাম তো? তাহলে এই দুটো একটু মনে রাখতে হবে। যেহেতু হাইড্রোজেন বন্ড বেশি স্ট্রং, তাহলে তার সয়েল হচ্ছে কেওলিনাইট, তার হচ্ছে কি হবে, অ্যাক্টিভিটি কম হবে, সোয়েলিং সিঙ্কেজ কম হবে আয়নিক বন্ডের মাঝে, আর সেই আয়নিক বন্ডের মাঝে ওয়াটার বন্ডটা যেহেতু উইক, সেই জন্য এদের বেশি হবে। জাস্ট এই দু তিনটে এমসিকিউ আছে এখানে, এইটুকু মনে রাখবে। ঠিক আছে, আর কিছু আছে কোশ্চেনে এখন পর্যন্ত? ঠিক আছে তো, কিছু বলুন। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত কি কি বললাম? দেখুন, চ্যাপ্টার 3 শুরু করেছিলাম আমরা। একটা ছোট ছোট একটু রিভাইজ করি কি কি বললাম আজকে। ফার্স্টে পড়েছিলাম হচ্ছে সয়েল স্ট্রাকচার। সয়েল স্ট্রাকচারে ক রকম স্ট্রাকচার ছিল? একটা ছিল, বলুন, কোর্স গ্রেন স্ট্রাকচার। হ্যাঁ, 2 এ ছিল হানিকম্ব। হানিকম 3 এ ছিল ফ্লকুলেন্ট Disperse. অ্যান্ড ডিসপার্স। কোর্স সাইজ কত ছিল? গ্রেটার দ্যান 20 মাইক্রন। সয়েল কি কি ছিল? গ্রাভেল, স্যান্ড আর কোর্স সিল্ট। এখানে মেনলি কাজ করে গ্র্যাভিটেশনাল ফোর্স। হয়ে গেল। হানিকম্ব স্ট্রাকচারের ক্ষেত্রে ছিল 20 মাইক্রন থেকে 0.2 0.2 মাইক্রন। এখানে কি ছিল? ফাইন সিল আর ক্লে। এখানে দুটো ফোর্সই ইকুয়ালি কাজ করে। আর এখানে ছিল হচ্ছে লেস দ্যান 0.2 মাইক্রন। যদি আমাদের নেট ফোর্সটা অ্যাট্রাকটিভ হয় তাহলে হচ্ছে ফ্লকুলেন্ট, নেট ফোর্স রিপালসিভ হলে ডিসপার্স। আর সয়েল ছিল হচ্ছে ফাইন, ক্লে, কলয়। এবার তাদের মধ্যে বিভিন্ন প্রপার্টিস পড়েছিলাম। মিক্স সয়েলের ক্ষেত্রে একটা ছিল হচ্ছে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার বা স্কেলিটন যেটা বলেছিল, আর একটা হচ্ছে কোহেসিভ ম্যাট্রিক্স। এটা কখন হয়? এটা যখন সিজি পার্টিকেল গ্রেটার দেন ফাইন পার্টিকেল। আর এটা যখন হয়, যখন ফাইন পার্টিকেল গ্রেটার দেন কোর্স গ্রেন পার্টিকেল। এইটুকু বললাম। তারপর বললাম হচ্ছে ক্লে মিনারোলজি। ক্লে মিনারোলজিতে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে সিলিকা টেট্রাহেড্রাল, আর একটা ছিল হচ্ছে অক্টাহেড্রন। তাই তো? সিলিকাটা হচ্ছে ছিল একটা সিলিকা 3টে অক্সিজেন, নেট ফোর্স ছিল -1, দেখতে হয় ট্রাপিজয়েডাল। আর অক্টাহেড্রনের অ্যালুমিনিয়াম হতে পারে গিপসাইট, যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে ব্রুসাইট, আর আয়রন হলে ফেরাইট। এখানে কি ছিল? এখানে নেট ফোর্স ছিল +1, আর ছিল হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার দেখতে হয়। Rectangle shape. রেক্ট্যাঙ্গুলার। তাহলে ফার্স্টে তো আমাদের কি করেছিলাম? কেওলিনাইট, রেশিও হচ্ছে 1:1। এটা হচ্ছে ওপেন বুক স্ট্রাকচার। এটা হচ্ছে স্ট্রং হাইড্রোজেন বন্ড, তাহলে সবকিছুই কম হবে। তারপর ছিল ইলাইট, এটা ছিল 2:1। তাহলে এটা ওই দুটো সিলিকা, একটা গিপসাইট, এগুলো ছিল হচ্ছে আয়নিক বন্ড। মিডিয়াম হচ্ছে সোয়েলিং সিঙ্কেজ অ্যাক্টিভিটি। এর এক্সাম্পল হচ্ছে অ্যালুভিয়াল, আর কেওলিনাইটে ছিল হচ্ছে চায়না ক্লে। লাস্টে পড়লাম বোন মরিলাইট, এটাও 2:1। এক্ষেত্রে কি হচ্ছে? অ্যাক্টিভিটি আর যেগুলো সব বেশি হচ্ছিল। আর এক্সাম্পল হচ্ছে বেন্টোনাইট আর ব্ল্যাক কটন। Black cottons. তাহলে এতক্ষণ যা বললাম ছোট্ট করে রিভাইজ হয়ে গেলো একটুখানি। এইভাবে পড়তে হবে কিন্তু, নাহলে মুশকিল। পুরো চ্যাপ্টার যেন না হাতের আঙুলের ডগায় যেন থাকে। চলুন এবার মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার, যেটা সয়েল ক্লাসিফিকেশন। আজকে শুরু করব, মেন জিনিসটা কালকে ফ্রেশ করে পড়াবো। ঠিক আছে? তাহলে সয়েল ক্লাসিফিকেশন মানে আমরা যে সয়েলটা ক্লাসিফাই করব কেন? কারণ আমাকে জানতে হবে যে যে কোনো একটা সয়েল যদি আমার ফিল্ডে পড়ে থাকে, সয়েলটা কি সয়েল সেটা আমাকে জানতে হবে। তাহলে তার উপর ডিপেন্ড করে তার বিভিন্ন রকম প্রপার্টিস হবে। আলটিমেটলি সয়েল নিয়ে আমার কাজ কি? মেনলি সয়েলটা যাতে আমার ফাউন্ডেশনে গিয়ে আমার যাতে আলটিমেটলি স্ট্রং হয়। কারণ আমরা যাই কিছু করি তো এই সয়েলের ওপরেই করি না। আপনি দাঁড়িয়ে আছি, একটা বাড়ি করেছি, এখানে বসবাস করছি, সব সয়েলের ওপরই করছি। তো সয়েল যদি আমার আলটিমেটলি লোডটা না নিতে পারে তাহলে কি হবে? আমরা মাটিতে ভেঙে ঢুকে যাবো ধস নেমে। তো আলটিমেটলি সয়েলে আমরা যা পড়ছি তার মেন কাজ হচ্ছে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর। তো সেই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার জন্য ফার্স্টে তোমার সয়েলের নাম, প্রপার্টিস গুলো জানতে হবে। তো সেইটা জানার জন্য আমরা এখন সয়েল প্রপার্টিস দিয়ে সয়েল ক্লাসিফিকেশন পড়বো, যে কিভাবে সয়েলটাকে ভাগ করা হয়, তার নামকরণ হয়, বিভিন্ন রকম প্রপার্টিস আছে। সয়েল ক্লাসিফিকেশন 4 রকম মেথডে করা হয়। ফার্স্ট হচ্ছে পার্টিকেল সাইজ,
ক্লাসিফিকেশন, এই নামগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা অলরেডি আমরা চ্যাপ্টার 2 তে একটুখানি পড়েছি, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভে গিয়ে। আবার সেই জিনিসটা একটু রিভাইজ করবো শুধু। 2 ছিল হচ্ছে টেক্সচারাল চার্ট ক্লাসিফিকেশন। এই জিনিসটা এখন অতটা ইউজ হয় না, তাও নামটা জানা থাক। এটা পাশে ক্রস করে দিলাম এই জন্য। 3 কি মেথড? হাইওয়ে রিসার্চ বোর্ড মেথড, মানে যেটা জেনারেলি কি মেথড বলা হয় এটাকে? বিআই মেথড। জিআই। হুম, আমরা পড়েছি, সয়েলেও পড়েছি, হাইওয়েতেও পড়েছি জিআই মেথড। এটাকে আরেকটা বলা হয় রোড পাবলিক রোড অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন। জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছি, পাবলিক রোড অ্যাসোসিয়েশন। না, আলটিমেটলি এটা কি পিডব্লিউডির উপর ডিপেন্ড করছে, তাই তো? পাবলিক রোড অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন। আর 4 নম্বর হচ্ছে আইএস মেথড। আমাদের আইএস সয়েল ক্লাসিফিকেশন, আমাদের সব থেকে ফেমাস যেটা আমরা ইউজ করবো সেইটা হচ্ছে এটা, আইএস সয়েল ক্লাসিফিকেশন। এটা আমরা ভালো করে পড়বো, কারণ আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিয়ে পড়ি। ঠিক আছে, তাহলে এখানে ছোট্ট করে প্রথম পয়েন্টে একটু আলোচনা করে নিই। ফার্স্ট ছিল হচ্ছে পার্টিকেল সাইজ ক্লাসিফিকেশন। এটা তো আমরা পড়েছি আগে, চ্যাপ্টার 2 তে পড়েছি। পার্টিকেল সাইজে ডিপেন্ড করে সয়েলে কিরকম ভাগ করা হয়, তাই তো? তাহলে মেনলি কার উপর ডিপেন্ড করে? পার্টিকেল সাইজের উপর। পার্টিকেল সাইজ বলতে কি বুঝি? ডায়া অফ পার্টিকেল, তাই তো? যে এই যে 2 মাইক্রন এগুলো বলছে, এগুলো কি? 75 মাইক্রন, এই তারপর ধরুন 4.75 mm, 80 mm, এগুলো কি? এগুলো হচ্ছে পার্টিকেলের ডায়া, তাই তো? আলটিমেটলি এগুলো তো পার্টিকেলের ডায়া, একটা মানে একটা সাইজ, তাই পার্টিকেলটা সাইজ। তাহলে সেই পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে, মানে পার্টিকেলের ডায়ার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করছি। এই ক্লাসিফিকেশনটা বলুন একটু সবাই আনমিউট করে। এটা তো মোটামুটি আমরা পড়ে নিয়েছি, সবাই জানিও। সব থেকে নিচে কি থাকে? ক্লে, তাই তো? হ্যাঁ। এগুলো তো আসলে সবাই মুখস্থ আমাদের। ক্লে, ক্লে সাইজ কত? 2 মাইক্রন। ক্লের পর সিল্ট, সিল্টের এখানে কত সাইজ হয়? সিল্টের সাইজের 75 মধ্যে মাইক্রন আর এখানে একটা করে ভাগ করতে হবে আমাকে। একটু আগে পড়লাম কোর্স সিল্ট, এমনি সিল্ট। তাহলে কতটা ভাগটা করবো আমরা? 20 তে নেই স্যার? 20-র উপরে গেলে কোর্স সিল্ট, 20 নিচে গেলে ফাইন সিল্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ওই যেহেতু আমরা 20 মাইক্রন পড়লাম। তারপর হচ্ছে স্যান্ড, তাই তো? স্যান্ড কত থেকে কতর মধ্যে হয়? 4.75। এবার স্যান্ডের ভাগগুলো বলুন তাহলে। স্যান্ডকে তো ভাগ করি আমরা কোর্স, মিডিয়াম, ফাইনে। হ্যাঁ স্যার। বলুন পার্টিকেল সাইজ কত কত? 2 mm অব্দি একটা আছে। আর একটা 425 মাইক্রন। বাহ, এটা মনে হয় যে খুব ভালো। তাহলে এটা ফাইন স্যান্ড, এটা হচ্ছে মিডিয়াম স্যান্ড, এটা কোর্স স্যান্ড। এবার সেম গ্রাভেল, গ্রাভেলেরও একটা ভাগ আছে, তাই তো? কত পর্যন্ত এটা? 80 mm। 80 অব্দি। কারো একটা মাইকে খুব ডিস্টার্ব করছে, বিশাল ইকো করছে কিন্তু। যার একটু আওয়াজ একটু মিউট করে নিন। এর 80 mm মাঝে ভাগটা কত দেয়? এগুলো কিন্তু ইকুয়াল নয়, মানে আমি মাঝে টানছি এই জন্যই। 20 mm। হ্যাঁ, কোর্স গ্রাভেল আর একটা হচ্ছে ফাইন গ্রাভেল, এটা হচ্ছে 20 mm। তাহলে এইগুলোকে কিন্তু এবার দেখুন, আগে কিন্তু এত ডিটেলে পড়িনি, আগে গ্রাভেল পড়েছিলাম। এবারে এই ডিটেলটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। এর তারপর কি? গ্রাভেলের পর কবেল। কবেলটা সাইজ কত? 300 mm। হুম, ঠিক আছে। তারপর হচ্ছে বোল্ডার, হয়ে গেল, আর নাই। ঠিক আছে, এবার একটু মিউট করি, আমি বাকিগুলো এবার বলে দিচ্ছি। এখানে যেগুলো আমরা পড়লাম, তাহলে আবার একটু রিপিট করে হচ্ছে 75 মাইক্রনের থেকে নিচে যেগুলো আছে সেগুলো কি? ফাইন গ্রেন সয়েল।
বা কোহেসিভ সয়েল, তো আমরা জানি। আর তার উপর থেকে যা আছে সব হচ্ছে কোর্স গ্রেন সয়েল, আর একটা হচ্ছে কোহেশন লেস সয়েল। এখানে একটু বলে দিই, ফাইন এগ্রিগেট হচ্ছে 4.75 mm থেকে নিচে, আর কোর্স এগ্রিগেট হচ্ছে 4.7 mm থেকে ওপরে, তাই না? এটা মনে রাখতে হবে। এইখান থেকে এটা হচ্ছে ফাইন এগ্রিগেট, আর এখান থেকে উপরেরটা হচ্ছে কোর্স এগ্রিগেট। এগ্রিগেটের ক্ষেত্রে এইভাবে ভাঙা হয়। এই খাতা দিয়ে বলে দিচ্ছি যাতে মনে রাখা যায় ইজিলি। ঠিক আছে, এটা তাহলে পার্টিকেল সাইজ ক্লাসিফিকেশন হয়ে গেল। ঠিক এইভাবে পার্টিকেল সাইজের বেসিসে করা হয়। এবার পরেরটা চলে যাচ্ছি। দুই হচ্ছে টেক্সচারাল ক্লাসিফিকেশন। এটা কার বেসিসে করা হয়? পার্টিকেল সাইজ ক্লাসিফিকেশন যেমন করা হচ্ছে পার্টিকেল সাইজ বা ডি এর উপর ডিপেন্ড করে এটা করা হয় রিলেটিভ পার্সেন্টেজ অফ, এইগুলো কিন্তু মনে রাখতে হবে না। এইটা কার উপর বেসিস করে করা হচ্ছে? পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন আলটিমেটলি আমরা কি করলাম, পার্টিকেলের ডায়ার উপর ডিপেন্ড করে স্যান্ড সিল্ট ক্লে আমরা ভাগ করলাম। আর টেক্সচার ক্লাসিফিকেশন রিলেটিভ পার্সেন্টেজ অফ স্যান্ড সিল্ট ক্লে, মানে একটা সয়েলের মধ্যে কত পার্সেন্ট স্যান্ড আছে, কত পার্সেন্ট সিল্ট আছে, কত পার্সেন্ট ক্লে আছে, তার উপর ডিপেন্ড সয়েলের ক্লাসিফিকেশন করা হচ্ছে। এখানে জাস্ট একটা পয়েন্ট আমরা মনে রাখি, লোম সয়েল। আবার লিখে দিচ্ছি, এগুলো রিপিট করছি আমরা। লোম সয়েল কি? এই সয়েল যেখানে স্যান্ড প্লাস সিল্ট প্লাস ক্লে থাকে, প্লাস কিন্তু নট গ্রেটার দেন 50%, কোনোটাই 50% থেকে বেশি হবে না। এটা যেন কখনোই না ভুলি আমরা লোম সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে ভাগটা করা হয়? এখানে একটা চার্ট থাকে, চার্টটা এরকম দেখতে হয়, ট্রায়াঙ্গুলার চার্ট থাকে, মানে যেমন গ্রাফ পেপারে যেমন চার্ট হয় এইরকম একদম ফিক্সড চার্ট বানানো আছে। সেখানে কি আছে, নিচে হচ্ছে পার্সেন্টেজ অফ স্যান্ড, সেখানে ধরুন এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, ঠিক আছে, এরকম 10 করে ভাগ করা রইলো। এইদিকে হচ্ছে পার্সেন্টেজ অফ ক্লে, এখানেও ঠিক 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ অফ সিল্ট, তাহলে এদিকে দুদিকে 100 100, তো এর এই দিক থেকে 0 শুরু হয়। 10, 20, 30, 40, 60, 70, 80, 90, 100, ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে কি করলাম, একটা সয়েল নিলাম আমরা, সয়েল নিয়ে কি করলাম, তার সিভ অ্যানালিসিস করলাম। সিভ অ্যানালিসিস করলাম সয়েলটা, সিভ অ্যানালিসিস করলে আমরা তো এই সয়েলের মধ্যে কত পার্সেন্ট স্যান্ড আছে কিভাবে বুঝবো, কত পার্সেন্ট স্যান্ড আছে, পার্সেন্টেজ অফ স্যান্ড কিভাবে পাবো? স্যান্ডের সাইজ কত? 75 পাসিং, যেগুলো এই 4.7 রিটেন কততে রিটেন? 75 mm pre-10, 75 ঠিক আছে, একটু মিউট করবে। পার্সেন্টেজ অফ সিল্ড হচ্ছে রিটেন অন 2 মাইক্রন, আর ক্লে পাসিং অন 2 মাইক্রন। এটা বুঝতে পারলাম তো সবাই আমরা, আশা করি কোনো ডাউট নেই এইটুকু নিয়ে। তাহলে সিভ করে আমি 75 যত রিটেন হচ্ছে তাহলে সেটা তার স্যান্ড হলো, 2 মাইক্রনে যত রিটেন হলো সেটা তার পার্সেন্টেজ অফ ক্লে, মানে ওভারঅল ধরুন এটা আমি যদি 500 গ্রাম সয়েল নিই, তার মধ্যে হচ্ছে ধরুন আমার হচ্ছে এইটা হচ্ছে 75 মাইক্রন, এটা হচ্ছে 2 মাইক্রন, আর এটা হচ্ছে প্যান, আর এটা হচ্ছে ধরুন 4.75 mm সিভ আমার। তাহলে এর উপরে যে কটা আমার পার্টিকেল জমেছে সেই কটা আমি যদি নিই, ধরুন এর ওয়েট হচ্ছে আমার 50 গ্রাম, তাহলে 50/500 করবো আমি। তো
তাহলে 10% পার্টিকেল হচ্ছে আমার স্যান্ড। স্যার তারপর ধরুন এর উপর আমার পার্টিকেল কিছু জমেছে 2 মাইক্রনে, ধরুন এটা হচ্ছে আমার 30 গ্রাম 25 গ্রাম ধরুন, তাহলে 5% হচ্ছে আমার সিল্ট। আর বাকি যেটা এখানে নিচে পড়ে আছে সেটা হচ্ছে ধরুন আমার ক্লে। এই এটাও ধরুন হচ্ছে, এটাও ধরুন 20 গ্রাম হলো। তাহলে এরকম করে পার্সেন্টেজ গুলো পেয়ে গেলাম। এবার কি করবো, প্লট করবো। পার্সেন্টেজ স্যান্ড হচ্ছে 50 গ্রাম, আমি এখান থেকে গেলাম 50 গ্রাম, এখানে একটা পয়েন্ট করে দিলাম, ধরুন এখানে 50 গ্রাম পয়েন্ট হলো। আর সিল্ট হচ্ছে ধরুন 25, মানে 5%, না কি ভুলভাল বলছি, 10%। এটা 50 গ্রাম একটু বেশি নিচ্ছি ভ্যালুটা যাতে বোঝার জন্য। এটা 250 গ্রাম নিলাম ধরুন, 250 তাহলে 50% হয়ে গেল। আর এটা ধরুন নিলাম আমরা হচ্ছে এই দিক থেকে, এটা এর হাফ নিয়ে নিই, 125 গ্রাম নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে 50% চলে এলো স্যান্ড, আমার সিল্ট চলে এলো হচ্ছে কত, 25%। তাহলে সিল্ট হচ্ছে 25%, 1 2 3, মানে 3-3 থেকে মাঝামাঝি হবে, 3 আর 4 মাঝে, এবং এরকম জায়গায় পয়েন্ট হবে সিল্ট। আর ক্লে হচ্ছে, ক্লেটা ধরুন একটা কিছু একটা পার্সেন্ট আছে, ধরুন আমার হচ্ছে 20% ধরলাম আমি। তাহলে ক্লে হলো, ক্লেটা ধরুন আমি এদিক থেকে 0 করছি, এটা হচ্ছে 10 ক্লে। তাহলে আমি 20% পেলাম, 3টে পয়েন্ট পেয়ে গেলাম 3 জায়গায় গ্রাফে। 3 থেকে নিয়ে এবার কি করবো, আমাকে ইন্টারসেক্ট করতে হবে 3 থেকে। এটা একটু এদিকে হবে, মানে যেহেতু এটা একটু স্লোপে থাকে তো পয়েন্ট, এরকম জায়গায় হবে, মানে ঠিক করে। হুম, তাহলে এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই পয়েন্ট হচ্ছে আলটিমেটলি সয়েলটা আমার। তাহলে এখানে আমার না এই যে উপরে যে লাইনগুলো, এই লাইনের উপর সয়েলের বিভিন্ন নাম লেখা আছে, মানে স্যান্ডি ক্লে, স্যান্ডি সিল, সিল্টি ক্লে, ক্লেই স্যান্ড, এরকম নাম লেখা আছে। তাহলে এই যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্টটা কোন জোনে পড়ছে সেইটা দেখে চার্ট থেকে আমরা নাম পাবো। দাঁড়ান আমি যদি পারি একটা চার্টের ছবি দেখিয়ে দিচ্ছি আমাদের, তাহলে আরো সুবিধা হবে। একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে এক্ষুনি, দাঁড়ান। এই যে, দেখতে পাচ্ছেন সবাই? এই যে এবার হ্যাঁ ধরুন স্যার। আমি এখানে যদি লেখা যায় নাকি দেখি, না এটাকে তাহলে ডাউনলোড করে নিয়ে যদি লেখা যায় দেখি। হুম, ধরুন এবার হচ্ছে আমি এখানে, আমি এই 50% পেয়েছি একটা ভ্যালু, একটা ধরুন 30% পেয়েছি, আর একটা পেয়েছি হয়েছে ধরুন এখানে 20%। তাহলে কি করবো, 30% বরাবর আমি চলে যাব এই লাইনটা বরাবর, 20% বরাবর লাইনে আমি চলে আসবো এখানে, মানে এখানে একটা পেলাম। আর এই 50% বরাবর আমি এখানে চলে যাবো লাইনে। তাহলে আমি এইখানে ফলটা পেলাম, কোনো ডাউট নেই তো? ফলটার লোকেশনটা কিভাবে পেলাম? হ্যাঁ স্যার হুম, হুম তাহলে আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখুন এইটা কোন কালার জন্য পড়ছে সয়েলটা, স্যান্ডি ক্লে স্যান্ডি লোম। ক্লে ক্লে স্যান্ডি ক্লে লোম। তাহলে সয়েলের নাম হয়ে গেল স্যান্ডি ক্লে লোম। ক্লিয়ার একদম। ফার্স্টে ইয়ে করবো, আমি সিভিং করবো, সিভিং করে আমি স্যান্ড সিল্টের ক্লের পয়েন্ট পাবো। জাস্ট এই গ্রাফে 50% পাবো, 50% গোল করবো, 30% গোল করবো, 20% গোল করবো। এবার দেখুন প্রত্যেকটা দিক থেকে 2-3 দিকে রো যাচ্ছে, 20% থেকে এদিকেও যাচ্ছে, 20% থেকে এদিকেও একটা রে যাচ্ছে, একটা এদিকেও যাচ্ছে। তাহলে আমি যেদিকে অন্য পয়েন্ট গুলো হবে সেই দিকে আমি যাবো। যেমন এই 50% থেকে একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে লাইন, যেহেতু আমার পয়েন্ট গুলো এদিকে পড়ছে আমি এদিকে টেনে দিলাম। মানে যেখানে আমাকে 3টে পয়েন্ট ইন্টারসেক্ট করতে হবে, বোঝার কথা গ্রামের 3টে পয়েন্ট ইন্টারসেক্ট করে যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে স্যান্ডি ক্লে লোম। আচ্ছা, একটা কোশ্চেন আছে এখানে। বল। এই যে ইয়ে, মানে আমরা তো জানি যে 3টের 50% বেশি হবে না, এটা ঠিক আমি আছে, ভুল নিয়েছি, তুই যে পুরোটাই। বলছিস এটা ভুল নিয়েছি, কারণ কিভাবে ভুল নিয়েছি আমি এখান না না থেকে না, বলবো। এটা ওটা নয়,
ওটা নয়। এবার এখানে গ্রাফে তো আমার এই গ্রাফটা দেখা যাচ্ছে ক্লে 100 পর্যন্ত নেওয়া আছে, সিল টু 100% পর্যন্ত নেওয়া আছে। তাহলে এইখানে তখন মানে জিনিসটা একটু একদম কনফিউশন হচ্ছে একদম না? একদম ঠিক ডাউট হয়েছে। এই তো যখন আমার এখানে ইয়েতে যাবো 100% যাবো, তখন স্যান্ডের নাম কি আছে? লোম আছে? না, সিলড আছে। হ্যাঁ, যখন এখানে 100% যাবো তখন কি লোম আছে কোথাও নামে? না, কিন্তু মাঝখানে ওই যে মাঝখানে যদি 80% চলে যায়। এইখানে যদি আসি, তুই বললি যে এই পয়েন্টটা এদিক থেকে এখানে হ্যাঁ আসবে, হ্যাঁ, ধরো। এদিক থেকে দেখ না, ব্যাক ক্যালকুলেশন করে দেখ, এখানে আসবে আর এদিক থেকে এখানে আসবে। তো দেখ 70 একটা হলো, তখন হয়তো দেখবি পার্সেন্টেজটা এদিকে আসবে না, পার্সেন্টেজ তখন এদিক থেকে এদিকে আসবে, 40% চলে আসবে তখন। একটা পার্টিকুলারলি সয়েল এক্সাম্পল নিলে এটা ভালো বুঝতে পারবি। এই জন্য বললাম প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখ দুদিকে অ্যারো আছে আমার। হ্যাঁ হ্যাঁ। তখন কিন্তু এই 70% যাবে না, ও কিন্তু তখন 40% চলে আসবে পার্টিকুলার একটা সয়েলের ক্ষেত্রে দেখবি। কারণ দেখ 40, 30, 70 আর 30, 100, আর 30, 100। দেখলি ব্যাক ক্যালকুলেশন করে মিলছে ওকে কেমন? ওকে। আমি যদি হ্যাঁ হ্যাঁ 70 হ্যাঁ, নিই, মানে আমি ওটা 70 কোনো নিই, মতেই 50% উপরে যাবে না। উপরে যাবে না। আমি যদি 70 নিই তাহলে 70, 30, 100 আর 30, 130 হবে না কখনোই সয়েলে। আর তুই যদি বললি না। যদি আমি যদি এখানে এই 90 নিয়ে নিই কোনো একটা সয়েলের, তাহলে দেখ তখন নামটা সিল্টের মধ্যে এসে পড়বে। 90 নিলে একটা 10 নিতে হবে আমাকে, আর একটা কত নিতে হবে? 0। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে হ্যাঁ। দিচ্ছি দেখ। তাহলে আমি এদিক থেকে একটাই দাগ টানতে পারবো তিনটেকে ইন্টারসেক্ট করতে গেলে আমি এখানে, আর এদিক থেকে এখানে, তাহলে এই পয়েন্টটা আসবে, দেখ এটা সিল যাবে। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার তো? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, স্যান্ডের কিভাবে নাম হয় চার্ট থেকে। আমি যদি এরকম জায়গাতেও নিই 80% যদি নিই, আমাকে একটা করতে হবে 20 আর একটা 0 করতে হবে, সেইটাকে 0 করতে হবে এটাকে। তাহলে তখন আমার এইখান থেকে এইদিকে যাবে আর এখান থেকে এইদিকে যাবে, দিয়ে আবার এইখানে কয়েলটা পয়েন্ট দাঁড়াবে আলটিমেটলি, তাহলে সেটা ক্লেই দাঁড়াবে দেখ, কখনো লোম আসবে না। মানে আলটিমেটলি আমি এটাই বলতে চাইছি, লোম হচ্ছে এই পোর্শনটা দেখ। জায়গাটা এমনই করা আছে তুই দেখ বুঝতে পারবি, যখন আমার পার্সেন্টেজ অফ প্লে 20 থেকে 40 হবে, সিল 60 থেকে 70 হবে, আর এই দিকে দেখ 60-50, কিন্তু রেঞ্জ গুলো গ্যাপটা দেখ, এখানে জাস্ট 10%, এখানেও দেখ 10%, এইদিকে দেখ 20-30-40%, মানে 20% গ্যাপ। মানে যখন আমি এখানে যাবো না তখন ওই দিকে রেঞ্জ থেকে অনেক বেড়ে চলে যাবে। এই জন্যই এটা 100% এইভাবে করা আছে গ্রাফটা। হুম, বুঝলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, ভালো। এখানে চারটা পাওয়া গেল, একবারে দেখিয়ে দেওয়া হবে এটা। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তো 2 নম্বর পয়েন্টটা। হয়ে গেল। এবার 3 নম্বর মেথড। 3 নম্বরে কি ছিল? হাইওয়ে রিসার্চ বোট বা জিআই মেথড করেছিলাম। ফর্মুলা মনে আছে সবার? জিআই ফর্মুলা 0.2a প্লাস কত এসি আর কত বিডি? 0.005 এসি। 0.005 005 আর বিডি 0.01 বিডি। এই ভ্যালু দুটো কিভাবে মনে রাখেন? এইটা এই দুটোতেই কনফিউজ, 0.2 তে কনফিউজ হয় না। একটু পরে বলে দিচ্ছি হ্যাঁ কিভাবে স্যার। করে থাকে এটা। তাহলে এটা, হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি বলে দিই, মানে যারা তো একটু প্রথম প্রথম পড়ছে কি জিনিসটা। এই মেথডটা জেনারেলি ইউজ করা হয়, একটু বললাম যে পাবলিক রোড অ্যাসোসিয়েশন পিডব্লিউডি নাম বললাম, মেনলি ইউজ হয় পেভমেন্ট কনস্ট্রাকশন মেথডের সময় এটা ইউজ হয়। আমরা করছি কি সয়েল ক্লাসিফিকেশন করছি, তাহলে পেভমেন্ট কনস্ট্রাকশন যখন করবো তখন পেভমেন্টের নিচে যে সয়েলটা আছে সেটা কেমন সেটা বোঝার জন্য আমরা তখন এই মেথড ইউজ করছি, জিআই মেথড। বুঝে গেলাম?
আমরা যখন পেভমেন্ট কনস্ট্রাকশন করছি মানে একটা রোড কনস্ট্রাকশন করছি, তাহলে রোডের নিচে যে সয়েলটা আছে তার কন্ডিশন বা তার ক্লাসিফিকেশনটা বোঝার জন্য আমরা হাইওয়ে রিসার্চ বোর্ড বা জিআই মেথড ইউজ করছি। এখানে 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই জিআই ফর্মুলা, তাই তো? কি কি? একটা পার্টিকেল সাইজ, 2 হচ্ছে লিকুইড লিমিট, প্লাস্টিসিটি, আর একটা লিকুইড লিমিট, তাই তো? হ্যাঁ স্যার। প্লাস্টিসিটি না আইপি, আর হচ্ছে লিকুইড লিমিট বা কম্প্রেসিবিলিটি বলা হয় এটাকে। প্রথম মেথডটা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কিসের উপর ডিপেন্ড করছিল? পার্টিকেল সাইজের উপর। টেক্সটাইল চার্ট ডিপেন্ড করছিল রিলেটিভ পার্সেন্টেজ অফ স্যান্ড, ক্লে আর সিল্টের উপর। হাইওয়ে মেথড পার্টিকেল সাইজ আর প্লাস্টিসিটি বা আইপি, আর আমার লিকুইড লিমিট ডাব্লিউএল, এই 3টের উপর। এইগুলো কিন্তু মনে রাখতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? জিআই ফুল ফর্মটা কি? গ্রুপ ইন্ডেক্স, তাই তো? তাহলে এখানে হ্যাঁ এই স্যার। ভ্যালু থেকে এ, হ্যাঁ স্যার। বি, সি আর ডি বার করতে হবে। তাহলে এ কি হয়? এর ভ্যালু মনে আছে? ওই পার্সেন্টেজ, হ্যাঁ স্যার, 75 মাইক্রনের থেকে কত কম হয়? -35। 35। 35। এই ভ্যালুটা কত থেকে বেশি হবে না? 40, তাই তো? হ্যাঁ স্যার। বি কত হয়? -15 হবে ওটাই। কত থেকে বড় হবে না? 20 না 40? এটাও 40 হয় স্যার। হুম। সি কত হয়? ডাব্লিউএল মাইনাস কত? মাইনাস 40। এই 40 ঘুরে চলে আসবে। আর কত থেকে বড় হবে না? এর হাফ হয়ে যাবে 20 থেকে। আর ডি কত হয়? আইপি মাইনাস 10 হয় এটা। এই দেখুন, এই 40 হাফ হচ্ছে এইখান থেকে দেখুন। এই 40 হাফ এই 40 এখানে চলে এলো, হাফ এখানে চলে এলো। এই 20 হাফ এখানে 10 চলে আসবে, এটাও কিন্তু 20 থেকে বেশি হবে না, ঠিক আছে? এই ফর্মুলাগুলো জাস্ট মুখস্থ করতে হবে, কিন্তু নাহলে কিন্তু এই জিআর অঙ্ক করা যাবে না। তাহলে এ আর বি এর দেখুন ডিপেন্ড করছে পার্টিকেল সাইজের উপর। এ আর বি, আমরা যে উপরে 3টে বললাম পার্টিকেল সাইজের উপর এ আর বি। সি কিসের উপর ডিপেন্ড করছে? লিকুইড লিমিট। আর ডি হচ্ছে আইপি। হয়ে গেল। জিআই এর ম্যাক্স ভ্যালু কত? মিনিমাম ভ্যালু কত হয়? জিআই মিনিমাম ভ্যালু 0। 0। তাহলে নেগেটিভ হলে -5 এলে 0 লিখবো। নেগেটিভে যদি আসে তাহলে সেটাকেও 0 লেখা হয়। মানে যদি -5 ভ্যালু আসে ক্যালকুলেট করে তাহলেও 0 লিখতে হয়, তাই তো? হ্যাঁ স্যার। ম্যাক্স কত হয়? 20, তাই তো? এবার এখানে একটা জিনিস লিখে দিচ্ছি যেন পরীক্ষায় ভুল না হয়। জিআর ভ্যালু হচ্ছে 11.5। কত ভ্যালু নেবো আমি? So 11. পরীক্ষায় জিআর ক্যালকুলেট করেছে না, এসেছে 11.5। অপশন আছে ABCD, একটা 10, একটা 11, একটা 12, একটা 20। কত নেবো? 10, 11, 12, 20। So 10 নেব। বাকিটা স্যার ঠিক আছে। 12 এখানে নেওয়া যেতে এখানে পারে দুটো না? অপশন দিচ্ছি। এই না, একটু কনফিউজ করে দিলাম। এবার বলুন প্রথমটাতে কত অ্যান্সার নেবো আর দুটোতে দ্বিতীয়টায় কত অ্যান্সার নেবো? বলতে হবে। কৌশিক, চিন্ময়, স্যার শুভঙ্কর, সবাইকে প্রথমটা বলতে হবে, 12, সবাই করেছে। স্যার প্রথমটা স্যার 12 আর পরেরটা 11। হ্যাঁ, একদম শর্টকাট ম্যাথের অ্যান্সার। বাকিটা চিন্ময়, কৌশিক, পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। জিআই অঙ্ক করবেন এত 4টে ফর্মুলা মুখস্থ করে, তারপরে এরকম অ্যান্সার আসবে, তখন দেখবেন অপশনে এরকম আছে, নেগেটিভ মার্কিং খেয়ে যাবেন।
GI always retain to round up of higher size. Higher side. তাহলে দুটো ক্ষেত্রেই অ্যান্সার হবে 12। 11.1 থাকলেও 12 হবে, 10.9 থাকলে 11 হবে, আর তো কিছু 11 থাকলে 11ই হবে। বুঝে নিলাম, এই জিনিসটা ভুল নয় আজকের পর থেকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কেন হয় প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, তাহলে এক্ষুনি বুঝে যাবেন কেন হয়। জিআই একটা টেবিল আছে, তাই তো? টেবিলটা মনে আছে কারণ ভ্যালুগুলো একদিকে জিআই ভ্যালু, এইদিকে সয়েলের কোয়ালিটি। জিআই যখন 0 তখন কি সয়েল ভালো না খারাপ? ভালো স্যার ওটা। গুড। 2 থেকে 5 বা অনেক বইয়ে 7ও আছে, সেটা কি সয়েল? ফেয়ার। 5 থেকে 10 বা অনেক বই 7 থেকে 10 থাকে, 5 থেকে 7 থাকে, সেটা হচ্ছে পুয়ার। আর 10 থেকে 20 হলে ভেরি পুর। ভেরি পুয়ার। এবার বলুন, একটা সয়েলের পরীক্ষায় অ্যান্সার এসেছে আমরা 11.3, আমি যদি তার জায়গায় 11 নিয়ে নিই, তাহলে খারাপ সয়েলকে ভালো দেখালাম না ভালো সয়েলকে খারাপ দেখালাম? খারাপ সয়েলকে ভালো দেখানো হয়ে যাবে তখন। হ্যাঁ, তাহলে কি, তাহলে তো ফাউন্ডেশন ফেল করে যাবে আমার। হ্যাঁ, আমাকে খারাপ ভেবে ডিজাইনটা করতে হবে খারাপ তাহলে। ভাবে, আরো খারাপ ভাবে ডিজাইন করতে হবে আমাকে, হুম। তাই না? তাহলে 11.1 এলেও আমি 11 নিতে পারবো না, আমাকে নিতে হবে 12। কেন বুঝলেন তো? স্যার ওই জন্য হ্যাঁ স্যার স্যার। ওই জন্য -5 এর জন্য 0 নিলেন স্যার। একদম, ওই জন্য মাইনাসের ভ্যালুটাও 0 এলো। তার মাইনাস মানে তো কি, সয়েলটা আরো ভালো। হ্যাঁ 0 থেকে হ্যাঁ নিলাম স্যার। তার মানে ভালোই ওটা আলটিমেটলি, সেই জন্য 0 করে নিলাম ওটাকে। ওটা ভেরি আর ভেরি গুড হয়ে যাবে তখন। হ্যাঁ, মানে ভেরি ভেরি গুড বলে এখানে কোনো রেঞ্জ নাই, আলটিমেটলি গুড 0 ওটা। মাইনাস, হ্যাঁ এখানে ভালো জিনিস এটা মনে করিয়েছেন, যদি কোনো পরীক্ষায় যদি -2ও আসে জিআই ভ্যালু, তাহলে অ্যান্সার হবে 0, ঠিক আছে? -2 এলে অ্যান্সার হবে 0, আর 11.1 এলে হবে 12, 11.9 এলেও 12 হবে। এবার যদি কেউ বলে 41 যদি আসে তাহলে কত হবে? জিআই ভ্যালু এসে গেছে 41, তাহলে কত নেবো? 20। 20। স্যার 41 জিআই তো মনে হয় রেঞ্জ আসবে না, ওই রেঞ্জটা আসবে না, দিবেন। কিন্তু আমি বলে দিলাম প্র্যাকটিক্যালি কেস। আচ্ছা আচ্ছা। হয়তো কোনো হ্যাঁ। মানে প্রশ্নে ডেটা হয়তো ভুল হুম দিয়েছে আপনাকে, আমরা এসে গেছে হুম হুম 41, হুম, ঠিক। ঠিক আছে? এবার দেখুন, এখানে ফর্মুলাটা বললাম তো, এই জিনিসটা কি করে মনে থাকবে এটা বলে দিই শর্টকাট। এইটা হচ্ছে 0.02/40, এই যে 40 দেখুন আসবে 0.02, এটা। আর এটা হচ্ছে 0.2/20, এই 20 মিলিয়ে দেখে নিন যে এটা ভ্যালুটা আসছে কিনা। সরি, এখানে 0.2, 0.2 তো এটা। প্রথমে এর সাথে যেটা আছে 0.2/40 করুন, দেখুন হ্যাঁ 0.005 আসবে। আর 0.2/20 করুন, দেখুন 0.01 আসবে। তাহলে এরপর তো যেন ভুল না হয় এটা, হ্যাঁ? আমরা তো এইগুলো শক্ত করে মুখস্থ করি, 40 20 সব মুখস্থ করি, তাহলে এই এই ফর্মুলাটা লিখতে গেলেই ভুল হয়ে যায়। 0.005টা হচ্ছে এই 0.2/40, আর এইটা হচ্ছে 0.2/20, এইভাবে মনে রাখতে পারেন যদি ভুলে যান, শর্টকাট। ঠিক আছে, তাহলে জিআর এখানে মোটামুটি হলো, একটা জিআর একটা ছোট্ট নিউমেরিক্যাল করে দিচ্ছি, তাহলে এখানে মোটামুটি এটা শেষ। এবার হচ্ছে মেন আইএস ক্লাসিফিকেশন, যেটা কাল পড়াবো, আজকে একটুখানি শুরু করে দেবো শুরু। একটা জিআর অঙ্ক করে দিচ্ছি, পরীক্ষা আসলেও আসতে পারে। এই ধৈর্য তো সবাই বলবে, হ্যাঁ, কারণ এরকম তো জিআর অঙ্ক তো আমরা অনেকেই করেছি। 100 গ্রাম সয়েল নিলাম, হ্যাঁ, এখানে আছে 4.75 mm সিল, তারপর কত হবে 2 mm নিলাম, এখানে তাই নিলাম 1 mm আর 75 মাইক্রন। 500 গ্রাম পাসিং হচ্ছে প্রথমটায়, তারপরটায় 450, তারপরটা হচ্ছে 400,
তারপরে 360, তাহলে এখানে জিআর ভাই ফর্মুলা বসাই এবার 0.2a প্লাস 0.005 এসি প্লাস 0.01 বিডি, ঠিক আছে? তাহলে এ কত হবে? পার্সেন্টেজ এন 75 মাইক্রন মাইনাস 35, তাই তো? তাহলে বলুন এর ভ্যালু কত হবে? 25, মানে পার্সেন্টেজ মাইনাস 75 মাইক্রন কত বসবো আমি ভ্যালুটা? 60% হবে ওটা, 360। বাকিরা বলতে বুঝতে পারছেন কেন 50% হবে? পার্সেন্টেজ এন 75 মাইক্রন মানে হচ্ছে 75 মাইক্রন দিয়ে কতটা ফাইননেস হয়েছে, কতটা ফাইন পার্টিকেল আছে। কত ফাইননেস হবে পার্সেন্টেজ ফাইননেস 75 মাইক্রনের? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 60%। বাকিরা বুঝতে পারছে না একটু অসুবিধা হচ্ছে? না না, বোঝা যাচ্ছে। তাহলে কত হলো এর ভ্যালু? 25। এই ভ্যালুটা 40 থেকে কিন্তু বড় হবে না, কিন্তু মনে রাখতে হবে যদি আমার 45 ভ্যালু আসে কত নেবো? 40 নেবো। সব সময় এই অঙ্ক করাতে এই যখন বার করবেন লেস দেন 40টা লিখে দেবেন। যদি বেশি চলে আসে তখন একটা কেটে দেবেন লেস দেনটাকে, বা এইটা লিখে দেবেন নট গ্রেটার দেন 40। তাহলে আপনি বুঝে যাবেন যদি 40 থেকে বেশি আসে তাহলে আমি 40 বসাবো, যদি 45 আসে তাহলে 40 বসাবো। এখানেও কিন্তু লিমিট আছে প্রত্যেকটা রেঞ্জে, তাই তো? বি হচ্ছে হ্যাঁ পার্সেন্টেজ এন 75 মাইক্রন মাইনাস 15, তাই তো? হ্যাঁ স্যার। এটা 40 হবে। মাইনাস 15 কত হবে? এটা ভ্যালু কত আসবে? 40, 45, 45 তাই তো? ভ্যালু 40 বসবে। এখানে 40 নেবো। এইরকম ভাবে সবসময় নিউমেরিক্যাল করবেন, তাহলে জীবনে ভুল হবে না। সি কত হবে? ডাব্লিউ এল মাইনাস লিকুইড লিমিট ভ্যালুটা বলিনি না, লিকুইড লিমিট হচ্ছে 7%, লিখে দিই কেন। আর আইপি হচ্ছে 15%, তাহলে 70 মাইনাস 40 হচ্ছে 30, এটা নট গ্রেটার দেন 20। 20। আমি এমনই অঙ্ক করেছি যাতে এখানে কিন্তু আটকে যায় ভ্যালুটা। তাহলে আইপি মাইনাস 10, তাই তো? হ্যাঁ এবার বলুন জিআই ভ্যালু কত হলো, ক্যালকুলেট করে বলুন একজন ভ্যালুগুলো বসিয়ে। বুঝেছে কাউরি জিআই ভ্যালু? 15.5 15.5। 15.5 একটু তো মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে না। দেখছি স্যার। একবার দেখুন তো, দাঁড়ান আমি দেখছি না একবার। 7.55। আবার তিনজন দুটো 0.2 ইন্টু কত এ কত হচ্ছে 25 প্লাস 0.005 ইন্টু 25 ইন্টু সি হচ্ছে 20 হ্যাঁ প্লাস 11. 0.01 ইন্টু বি হচ্ছে 40 ইন্টু ডি হচ্ছে 5, 9.5 আসছে তো। কি এবার যোগ বিয়োগ ভুল হচ্ছে নাকি? সবাই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। 9.5 আসছে না? এই আচ্ছা 45 এইতে বেশি নাকি? ক্যালকুলেটর, ফোনে ক্যালকুলেট হয়েছে, নর্মাল ক্যালকুলেট হয়েছে। না না বলছি এইতে ক্যালকুলেটর অ্যালাউ করবে? পড়েছিল তো আমাদের বেলায় 9.5 9.5 9.5, তাহলে হ্যাঁ স্যার, অ্যান্সার হবে কত জিআই? 9.5 স্যার। স্যার। জিআই কত নেবো? হ্যাঁ অ্যান্সার হবে জিআই 10, ঠিক আছে? ভুল যেন না হয়। 10 নেগেটিভ হলে 0,
20 থেকে বেশি হলে 20, আর যা ভ্যালু আসবে পয়েন্টে তার বড় ভ্যালুটা নেবো, বড় রাউন্ড অফ তার। ঠিক আছে, তাহলে স্যার ভেরি পুয়ার স্যার। হ্যাঁ একদম, তাহলে ভেরি পুয়ার। আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, মেন যে চ্যাপ্টারটা আমাদের এখানে, যে সয়েল ক্লাসিফিকেশন, এইগুলো তখন আমরা জাস্ট রাফ পড়লাম। ফার্স্টে যেটি পড়লাম যে পার্টিকেল সাইজ, সেখান থেকে আমরা কি করলাম, জাস্ট পার্টিকেল সাইজ দিয়ে স্যান্ড সিল্ককে ভাগ করলাম। 2 নম্বরে চার্ট থেকে পেলাম, এটা এখন ইউজ হয় না বললাম। 3 নম্বরে জিআই মেথড, যেটা মেনলি পিডাব্লিউডি বা এদের রোড পেমেন্টের ডিজাইনে লাগে, সেইটা শিখলাম। সলিড এটা মেথড আমাদের বাদ থাকলো। 4 নম্বরটা আইএস ক্লাসিফিকেশন, এইটা আসল জিনিস। আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসবে। ঠিক আছে, কাল এরপর দিন ফ্রেশ পড়বো 2 ঘন্টা, চ্যাপ্টারটা শেষ করে দেবো। চ্যাপ্টার 3 পরের দিন শেষ হয়ে যাবে। কিন্তু পরের দিন একটু ভালো করে টেন্টেটিভলি, মানে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ ক্লাসিফিকেশন এত কিছু জিনিস আছে না, সবার একটু হয়তো অনেকেরই ডিফারেন্ট ডাউট লাগে ক্লাসিফিকেশন গুলো করতে, তাই না? একটু প্রবলেম হয় কি, না হয় না? না হলে খুবই ভালো, আর যদি হয় তাহলে আসলে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি কিছু ডাউট ফোট থাকে তাহলে বলুন, কিছু বলার থাকলে। স্যার ওয়াটার কন্টেন্ট দিয়ে কি পারমিউবিলিটি রিলেটেড করা যায়, যে বেশি হবে কি কম হবে ওয়াটার কন্টেন্ট বাড়লে বা কমবে? না, কি দিয়ে পারবো বলুন তো? ভয়েড রেশিও দিয়ে করা যাবে, কিন্তু স্যার ওয়াটার কন্টেন্ট দিয়ে ইউনিট ওয়েট দিয়ে করা যাবে স্যার। ইনডাইরেক্টলি করা যাবে। কিভাবে করা যাবে বলে দিচ্ছি। যেটা আমি যখন ইয়েতে গিয়ে পড়াবো, আপনার পারমিবিলিটি চ্যাপ্টারে গিয়ে পড়তে পারবেন, ইনডাইরেক্টলি করা যায়। এইভাবে করতে পারবেন। একটা সয়েলে ধরুন ভয়েড আছে আপনার, হুম, তার মধ্যে কিছুটা জল আছে, তাহলে আচ্ছা, কিছুটা ভয়েড ফাঁকা আছে, মানে এয়ার আছে, হুম হুম হুম, মানে ফুললি স্যাচুরেটেড যদি না হয়, তাহলে আচ্ছা, সয়েলের মধ্যে দিয়ে যখন জলটা নর্মাল বাইরে থেকে পাস করবে, তার হুম, রেজিস্ট্যান্স বেশি হবে না কম হবে? আচ্ছা আচ্ছা। জল কোনটা যদি বেশি হবে না কম থাকে হবে বলুন? কিছুটা, অবশ্যই রেজিস্ট্যান্স আর বেশি হবে জল যদি থাকে কিছুটা। হ্যাঁ, কারণ ভয়েডটা জায়গাটা কম তার পাস হুম হওয়ার, হুম 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 হুম। তাহলে কি হবে তখন? পারমিবিলিটি কম হবে। তাহলে কমে যাবে। আচ্ছা আচ্ছা। এটা একটা কোশ্চেন আছে না দেখবেন রিলেশনে, পারমিবিলিটিতে। হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার ইউজও এনট্রাপ একটা এয়ার আছে। থাকলে কি হয়? তারপর দেখবেন এই, যদি জলের বদলে যদি ওই হানি বা এরকম কিছু থাকে, তাহলে কি হয়? হানি তাহলে কি হুম রেজিস্ট্যান্স হুম বেশি হবে, হুম 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 পারমিবিলিটি হুম। কম হবে তখন। আচ্ছা আচ্ছা, কারণ ওর ইয়ে ঠিক কি, আছে। ওর ইয়ে বেশি, ভিসকসিটি বেশি। হুম হুম ওগুলো হুম হুম। পড়বো তখন, ইয়েতে ডেনসিটিও গিয়ে পড়বো। বেশি। ডেন্সিটিও বেশি, সেই দিক থেকেও বলতে পারি আমরা। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, এই 2 নম্বর চ্যাপ্টার মধ্যে টেস্ট কবে দেবেন বলুন? টেস্ট দিতে হবে তো। আচ্ছা, 13 তারিখ তো ছুটি, তাই তো নাকি? তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের ছুটি নেই। তাহলে 13 থেকে রাতে কিছু পড়াবো না, শুধু 2 ঘন্টার একটা টেস্ট হবে। শুধু পরীক্ষা দেবেন আর চলে যাবেন। কিভাবে পরীক্ষাটা নেবো সেটা একটা ভাবছি আমি। যেরকম ওই এসএসসি জেইর মক টেস্ট গুলো যেরকম হয় ওরকম করবো, না জাস্ট একটা পিডিএফ এ কোশ্চেন দিয়ে দেবো আর ওএমআর নিয়ে নেবেন, ওএমআরে গোল করবেন, দেখছি কোনটা কি করা যায়। কালকে বলে দেবো কোনটা কি করা যায়। আচ্ছা, অসুবিধা নেই তো কালকে 13 তারিখে? মাঝে একদিন সময় আছে, কালকে দিনটা আছে। ও 13 তারিখ তো ক্লাস আছে না পড়ানো? হুম, তাহলে একটা কাজ রবিবারে করুন, করলে একদম ভালো হয়। তাহলে রবিবার দিন তাহলে সকালে করতে হবে, একটু সকালে যদি টাইম দিতে হবে, নাহলে হবে হ্যাঁ, না। হ্যাঁ স্যার সকালের দিক সকালেই করলে ভালো হবে। তারপরে ক্লাস যেরকম হবে। ক্লাস করলে সন্ধ্যাবেলা করাবো বা নিউমেরিক প্র্যাকটিস করবো, সকালে তাহলে 2 ঘন্টা একটা পরীক্ষা। 2 ঘন্টার মধ্যে লাগবে হয়তো পরীক্ষা, বা 1 ঘন্টা লাগবে, যেরকম যা কোশ্চেন থাকবে সেরকম। তাহলে রবিবার দিন আপাতত যা করি, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2টা ইয়ে হবে, টেস্ট হবে। ঠিক আছে, তাহলে সেই স্যার আপ সবাই। টু ইন্ডেক্স প্রপার্টি। হ্যাঁ, আপ টু ইন্ডেক্স 40, মানে চ্যাপ্টার 3 যেটা আজকে পড়ালাম এইটা নয়, আপ টু ইন্ডেক্স 40 পর্যন্ত। ঠিক আছে, তাহলে ভালো করে ঠিক রিভিশন আছে, করে কোশ্চেন প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, গুড নাইট। ঠিক গুড আছে। নাইট।